সবার পক্ষে তো আর ফিল্ম ইনস্টিটিউট যাওয়া সম্ভব হয়ে ওঠে না বিভিন্ন কারণে, কিন্তু অনেক সফল ফিল্ম রাইটার ডিরেক্টর তো রয়েছেন আমাদের চারপাশে যাদের হয়তো ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড নেই। মানুষের সঙ্গে মানে যুক্ত থাকাটা তার একটা দারুণ আনন্দ আছে, মাটির সঙ্গে থাকার তার একটা দারুণ ফিলিং আছে। সেই অনুভূতিগুলো থাক না। একটা ভালো সিনেমা লিখতে গেলে পরিস্থিতি যদি তাকে সাহায্য করে তাহলে আমি বলবো যে একটা নিরপেক্ষতা রাখলে ভালো। যে কথাটা বলতে চাইছি সেটা যদি পর্দায় উঠে আসে দেখতে কীরম লাগবে। সিনেমাটা যখন তৈরি হয়, যে লেখাটা যদি ভালো হয়, বাকি জিনিসগুলো আস্তে আস্তে ঠিক জায়গায় চলে আসতে শুরু করে। বেশিরভাগ মানুষই কিন্তু ভালো দিনের শেষে। সিদ্ধান্তের জায়গাগুলো আমরা স্ট্রেট অ্যাওয়ে নিই না সবসময়, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নিই। আমি ব্যক্তিগতভাবে অনেক সময় মনে হয় যে ক্রিয়েটিভ কাজের পুরো ক্রেডিট একজন ক্রিয়েটারের থাকে না। কিছু কিছু একটা হঠাৎ করে একটা এই আইডিয়াটা নাও তো আসতে পারত। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। যদি প্রথমবার ক্লিক করে থাকেন, থ্যাংক ইউ ফর ক্লিকিং। আমরা এই চ্যানেলে চেষ্টা করি সোল কানেকশন পডকাস্টে বিভিন্ন ভালো ভালো কনভারসেশন ক্রিয়েট করার বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে। আজকে এরকম একটা মানুষের সঙ্গে আজকে আমরা আড্ডা মেরেছি, যার নাম বিপ্লব গোস্বামী। আপনারা এনার নাম হয়তো কয়েকজন শুনেছেন বা কেউ কেউ শোনেননি। লাপাতা লেডিস বলে একটি সিনেমা তো প্রায় আপনাদের অনেকেই দেখেছেন, বা অন্ততপক্ষে নাম তো শুনেছেন। সেই গল্পটা যার লেখা, যে মানুষটির লেখা, যে গল্পটার পর বা গল্পটা অ্যাকচুয়ালি না, পুরো স্ক্রিপ্টটাই যার লেখা, এবং সেটা প্রডিউস করে আমির খান, এবং ফাইনালি আপনারা লাপাতা লেডিস বলে সেটাকে সিনেমা হলে এবং নেটফ্লিক্সে দুটোতেই দেখেন এবং প্রচণ্ড ভালোবাসা দেন। আমার মনে হলো এই মানুষটাকে আমার অনেক দিন আগে থেকে তার সঙ্গে আমার পরিচয় আছে, তার সঙ্গে কথা হয়, এই পুরো প্রসেসটা সম্পর্কে আমার তার আগেই আইডিয়া ছিল। তো আমার মনে হলো আফটার রিলিজিং লাপাতা লেডিস এবং তারপর তার সাকসেসটা হওয়ার পর ঠিক এই মুহূর্তে তার অবস্থান কী, লাপাতা লেডিসের প্রসেসটা ঠিক কীরকম ছিল, কীভাবে আমির খান অব্দি পৌঁছলো এই সিনেমাটা, একজন মানুষ যে একটা গল্প লিখলো সেটা আমির খান অব্দি পৌঁছলো কী করে, এই পুরো জার্নিটা, তার সঙ্গে লাপাতা লেডিসের কোন কোন জায়গাগুলো আমার দারুণ লেগেছে, কোন কোন জায়গাগুলো বেশি সেলিব্রেটেড হয়েছে, সেই নিয়ে সেই প্রসেসটা কীরকম ছিল, গল্পটা কীভাবে মাথায় এলো, এই পুরোটা নিয়ে একটা অনেকক্ষণের সুন্দর আড্ডা মেরেছি। মানুষটি খুব শান্ত, নিজের মতো করে শান্তভাবে সুন্দর করে মিষ্টি করে আমাদের পুরো ব্যাপারটা আমাকে বলেছেন। আশা করি আপনাদের এই পুরোটাই খুব ভালো লাগবে। সো আর দেরি করবো না, লেটস গো টু দ্য এপিসোড। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন বিপ্লব গোস্বামী, যাকে আপনারা, যার নাম এবং যার কাজ রিসেন্টলি খুবই পপুলার হচ্ছে এবং আপনারা সবাই দেখেছেন। বিপ্লব দা, থ্যাংক ইউ ফর কামিং টু সোল কানেকশন পডকাস্ট, থ্যাংক ইউ ফর গিভিং দিস টাইম। অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমার সঙ্গে এই আড্ডাটা, আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড ফর দিস আড্ডা। থ্যাংক ইউ ফর কামিং। তোমাকেও অসংখ্য ধন্যবাদ, তোমার এই দর্শককে অসংখ্য ধন্যবাদ। তো অত্যন্ত দুঃখিত যে আমি এতদিন আসতে পারিনি। আই ওয়াজ রিয়েলি আন্ডার এক্সট্রিম প্রেশার অ্যান্ড অল। খুবই ভালো লাগছে তোমার এই অনুষ্ঠানে এসে। থ্যাংক ইউ। দেখো, আই ওয়াজ ভেরি লুকিং ফরওয়ার্ড টু দিস কনভারসেশন, কারণ তোমার সঙ্গে আমার আলাপটা অনেক দিন আগেই, বাট তারপরেও তোমার সঙ্গে বিভিন্ন সময় কথা হয়ে ওঠেনি, আড্ডা হয়ে ওঠেনি। সেই অর্থে তোমার মনে হলো যে আড্ডাটা একবারে সোল কানেকশনেই হোক। প্রথম যেটা তোমার থেকে জিজ্ঞেস করি সেটা হলো, এই যে লাপাতা লেডিস বলে একটি সিনেমা এতটা পপুলার বলাটা ভুল হবে, এতটা লাভড হলো, এতটা ভালোবাসা পেল মানুষের কাছ থেকে, এবং তার পেছনে যে গল্পকার, তার জীবনে কি পরিবর্তন হলো এর জন্য? দেখো, প্রথমত সামান্য কিছু পরিবর্তন সবসময় চলতেই থাকে আমাদের জীবনে, কিন্তু আমি খুব ক্লিয়ারলি যখন দেখি খুব একটা পরিবর্তন আসেনি আমার ক্ষেত্রে। তার কারণ হচ্ছে এই ছবিটা, এই সিনেমাটা যখন আমি লেখা শুরু করি তখনই একটা আমার মনে হয়েছে যে এই সিনেমাটা যখন তৈরি হয়ে বেরোবে একটা আলোড়ন কিংবা সবার একটা ভালোবাসা বা ভালো লাগার জায়গা তৈরি করতে পারবে এই সিনেমাটা। খুব অনেস্টলি বলছি আমি, এটা আমার একদম গোড়াতেই মনে হয়েছে। মানে যখন তুমি কনসিভ করছিলে তখন থেকে? এক্স্যাক্টলি।
আমার নিজেরও মনে হয়েছে যে আমি সেই জন্য কী হয়েছে, আমি সিনপসিসটা লিখে, কয়েক পাতার সিনপসিস লিখে আমি বেশ কয়েক বছর আমি অপেক্ষা করেছিলাম, এবং আমার নিজেরও এত ভালো লেগেছিল যে আমি আস্তে আস্তে এগিয়েছিলাম, এবং এই যে ঘটনাটা ঘটবে তার একটা স্পষ্ট ধারণা আমার ছিল। সেই জন্য হয়েছে কি, তার একটা একটা প্রেডিক্টেবল জায়গায় যেন পৌঁছে গিয়েছিলাম। তো সেই জন্য খুব একটা এক্সাইটিং বা একদম একটা ম্যাজিক্যাল পরিবর্তন বা সেরকম কিছু আমি ফিল করছি না আর কি। কিছু লোক তো অনেক দিন ধরেই জানতো যে লাপাতা লেডিস তোমার লেখা এবং সেটা প্রডিউস হয়েছে এবং সেটা ছবিটা তৈরি হয়ে গেছে, এবং অনেক দিন আগে একটা ট্রেলার বেরিয়েছিল, বা প্রায় বোধহয় বছর দুয়েক আগে, তখনই ট্রেলার বা টিজার কিছুটা একটা বেরিয়েছিল, টিজার বেরিয়েছে, টিজার ছোট একটা বেরিয়েছিল, হ্যাঁ। রাইট রাইট। তো সেই টিজারটা অনেক দিন আগে বেরিয়েছিল, এবং তারপরে আমরাও বেশ কিছু মানুষ যারা জানি তারা দেখেছিলাম, এবং দেখার পর তখনই মনে হয়েছিল যে দিস ফিল্ম ক্যান বি সামথিং ভেরি ইউনিক এবং ডিফারেন্ট। মানুষ যখন, মানে বিশেষ করে তুমি তো কলকাতারই মানুষ, মানে কলকাতার মানুষ বলতে কলকাতাতে কাজ করেছো অনেক দিন, রাইট। এই যে বম্বে গিয়ে একটা এত বড় প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করা এবং এত বড় একটা মানুষের সঙ্গে কাজ করা, কিরণ রাও একজন ডিরেক্টর হিসেবে মানে তার সঙ্গে কাজ করা, এই পুরো এক্সপিরিয়েন্সটা তোমার জন্য কি আলাদা ছিল এখানে কাজ করা, এখানে যতদিন তুমি কাজ করেছো বা বম্বেতে যাওয়ার পর এই পুরো বিষয়টার মধ্যে তোমার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল? একটু আলাদা অবশ্যই। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আমি পড়াশোনা করার সুযোগ হয়েছিল। ওখানে একটা এনভায়রনমেন্ট ছিল যে সারা দেশের ছেলেমেয়েরা আসতো পড়াশোনা করতে, বিদেশ থেকেও আসতো, একটা ইন্টারাকশন হতো। আমার মতো যারা পড়াশোনা করেছেন ওখানে, তাদের সবার ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে, একটা কল্পনায় কোথায় একটা প্রস্তুতি থেকে যায় যে আমি যা চিন্তা ভাবনা করছি বা যে কাজগুলো করব আমি আগামী দিনে, সেটা হয়তো কি কি প্ল্যাটফর্মে আসতে পারে, কাদের সঙ্গে কাজ করতে পারে, একটা কোথাও একটা আনকনশাসলি হলো একটা 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 ধারণা তৈরি হয়। তো সেই জায়গা থেকে যখনই আমি আমির খানজির সঙ্গে বসেছি, কাজ করেছি, সেই একটা খুব একটা, আমি এটাকে জার্ক এ কারণে বলছি, মানে সেটা হচ্ছে কি খুব একটা অদ্ভুত বা অন্যরকম কিছু জগতে ঢুকে গেলাম বলে সেরকম কিছু মনে হয়নি প্রথমত। তার কারণ হচ্ছে এই যে যেটা বললাম, আমার এই প্রজেক্টের ক্ষেত্রেও একটা খুব একটা আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটে গেছে, ম্যাজিক্যাল ঠিক এরম মনে হয়নি। একটা প্রস্তুতি বা তার সঙ্গে যেন আমার একটা একটা মানে এরম ঘটবে সেই জায়গাটা আমার ভেতরে তৈরি হচ্ছিল। সেই তুমি যেটা বললে যে এত বড় প্ল্যাটফর্ম, আমির খান প্রোডাকশনস, কিরণ রাওজি, আমির খানজি, ওনাদের সঙ্গে যখন কাজ করছিলাম তখন একটু নতুনত্ব তো ছিল তার মধ্যে, কিন্তু খুব একটা আমার সাংঘাতিক একটা কর্মপদ্ধতি বা বলবো এনভায়রনমেন্টাল একটা বিশাল বড় রকমের পরিবর্তন সেটা আমি ফিল করিনি আর কি। আচ্ছা, তবে হ্যাঁ, এটা ঠিক, কাজের ধরন অন্যরকম। হ্যাঁ, আমি এটাই জাস্ট এরপরেই বলতে যাচ্ছিলাম। একটুখানি আমাকে বলো একটা কথা, যে কতটা ডিফারেন্স পেলে যে কাজের ধরন এবং প্রফেশনালিজমে বা কাজ করার অ্যাপ্রোচে কতটা ডিফারেন্স পেলে, সেটা কীরকম লাগলো তোমার? প্রথমত আমির খানজি অত্যন্ত মানে একটা প্রফেশনাল মানুষ, দক্ষ একজন প্রফেশনাল, সিনেম্যাটিক আর্টে উনি রিয়েলি ট্যালেন্টেড আমাদের দেশে, সেটা আমার বলার অপেক্ষা রাখে না, সবাই জানেন। দক্ষ অভিনেতা, পাশাপাশি দুর্দান্ত একজন মানুষ। ওনার সঙ্গে কাজ করতে করতে যে বিষয়টা আমাকে অত্যন্ত ভালো লাগিয়েছে সেটা হচ্ছে তার কাজ করার যে ধরন এবং যে পরিবেশটা উনি রচনা করেন, তৈরি করেন, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশ। কাজ করতে করতে আমার মনে হয়েছে যেন বহু দিন, অনেক বছর ধরে আমি ওনাকে এবং ওনার সঙ্গে যারা কাজ করেন তাদের প্রত্যেকেই চিনি। একটা আন্তরিকতা এবং এই নিখাদ আন্তরিকতা, এইটা আমার অত্যন্ত ভালো লেগেছে। আর প্রফেশনালিজম তো বম্বের প্রফেশনালিজম যেহেতু আমাদের দেশের সিনেমা শিল্পের দিক থেকে, সিনেমা বাণিজ্যের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে, সেই কারণে সেটা অনেক বেশি সুসংগঠিত, সেটা একটা রয়েছে। আর সেই জায়গার মধ্যে আমির খান প্রোডাকশনস তো আরও উপরের দিকে থাকে, তো সেইভাবে তাদের কাজ করার পদ্ধতি অনেক বেশি স্ট্রাকচার্ড। ধরো একটা গল্পকার
বা একজন স্টোরি এবং স্ক্রিপ্ট রাইটার, এই বিষয়টা তো খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় একটা যে কোনো সিনেমার, আমার মনে হয় মেরুদণ্ডের মতো। তুমি যে এইটাই করতে চাও, তুমি যে গল্পই বলতে চাও, এই জার্নিটা সম্পর্কে বলো, কিভাবে তুমি গল্প বলাতে আসলে, মানে কেন গল্পই বলতে ইচ্ছা হলো তোমার? এটা হয়তো একটা শিল্পবোধ বা শিল্প সত্তা অনেকের মধ্যেই চলে আসে ছোটবেলা থেকেই। ঠিক এটাকে কেন, মানে আমি এই দিকটা বা এই জিনিসগুলো ভালো লাগছে সেটা ব্যাখ্যা করা হয়তো একটু মুশকিল, হয়তো করা যায়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি খুবই ছোটবেলা থেকেই খুব প্রকৃতিপ্রেমী এক রকমের একটা মানুষ ছিলাম। প্রকৃতি আমাকে খুব টানতো। এক একটা ঋতুতে তার যে চেহারা আমি দেখেছি, যে আকাশ, গাছপালা, মাটি, তো এটা ভালো লাগতো, একা একাই এনজয় করতাম। সেই উপভোগ করার থেকে আস্তে আস্তে নিজের অজান্তে যেন শিল্প সংস্কৃতির নানা দিকগুলো আমাকে টানতে থাকে খুব ছোটোবেলা থেকে। আর আমার বাবা খুব ইন্সপায়ারিং ছিলেন। উনি শিল্প সংস্কৃতির সাহিত্যের পৃষ্ঠপোষক বলতে যেটা বোঝায়, উনি নিয়ম করে সারা দেশের খোঁজ খবর রাখতেন, বিদেশের খোঁজ খবর রাখতেন, নানা কিছু পড়াশোনা করতেন। সেই খবরের কাগজগুলো আমার হাতে চলে আসতো। রেডিওতে উনি সারা পৃথিবীর খবরাখবর রাখতেন। সিনেমার প্রতি ওনার একটা ভালো লাগা ছিল। এই বিষয়গুলো আনকনশাসলি আমাকে ইন্সপায়ার করতে শুরু করে, আমার মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়। এটা একটা দিক। আর একটা নিজের একটা দিক আছে, সেটা হচ্ছে যে বললাম যে এই প্রকৃতির সঙ্গে যে একাত্ম হয়ে যাওয়া, মানে একটা পর্যবেক্ষকের মতো একটা কীরকম একটা দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া, এইগুলো আনকনশাসলি চলে এসছে। তো সবকটা মিলেমিশে আমার মনে আছে, আমি যখন মাধ্যমিক কমপ্লিট করে ফেলি, পাশ করে ভালো ছিলাম পড়াশোনায়, সবাই ভেবেছিল যে আমি হয়তো অন্য কিছু নিয়ে, সাধারণত আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ছেলেমেয়েরা যেসব পড়াশোনা করে, আমি হয়তো সেই ইঞ্জিনিয়ারিং, মেডিসিন নিয়ে পড়ব বা এরম সিমিলার কিছু পড়ব। কিন্তু আমার ভেতরই কাজ করতে শুরু করে যে শিল্প সংস্কৃতির মধ্যেই যেন আমার অত্যন্ত ভালো লাগা রয়েছে, এবং সেটা আমি ফিল করতে শুরু করি। ওই সময়ের মধ্যেই আরেকটা জিনিস ঘটে, বিশেষ করে সিনেমা শিল্পের প্রতি, সিনেমার প্রতি ওই সময়ে আমার একটা আগ্রহ তৈরি হয়। সেটা মানে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে কখনো হয়তো কোথাও গেলাম, কি ঘরে বসে আছি, টুকরো টুকরো অংশ সিনেমার দেখছি, ভেতরে কাজ করছে, ভালো লাগা তৈরি হচ্ছে। কখনো সেই সময় চিত্রহার হতো, হিন্দি সিনেমার গান দেখছি, বাংলা সিনেমার টুকরো অংশ দেখছি, বা কখনো বিদেশি সিনেমার টুকরো একটা অংশ দেখছি। তো এরম সময়ে আমি একদিন মনে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে, ছোট একটা টিভিতে বসে সত্যজিৎ রায়ের দেবী সিনেমাটা দেখছিলাম। তো যদিও পরবর্তী সময়ে ওনার এবং আরও অনেক বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের অনেক অনেক কাজ দেখেছি, কিন্তু সেই ছোট বয়সে যখন দেবী দেখছিলাম, আমাকে সেই মানে সিনেমা প্রেমী হিসেবে দেখছিলাম, দর্শক হিসেবে আমার খুব ভালো লাগছিল। অ্যাট দ্য সেম টাইম হঠাৎ যেন কিরকম একটা কাজ করলো যে এই সিনেমাটা কী করে তৈরি করলেন, বা কী সুন্দর তার পরিচালনা ছিলেন, কী সুন্দর সৃষ্টি তার, এরম একটা বোধ তৈরি হয়। বয়স খুবই কম তখনও, আমি মনে আছে তখন আমি মাধ্যমিকের দিকটায় যাচ্ছি। তো এই সমস্ত জিনিসগুলো একসঙ্গে কাজ করে আমার মধ্যে, এবং আমি একটা সিদ্ধান্ত নিই আফটার মাই 10th যে আমি সিনেমা নিয়েই পড়াশোনা করব, সিনেমা শিল্প নিয়েই লেখাপড়া করব, এবং একটা সময় আমি ফিল্ম ডিরেক্টর, ফিল্ম রাইটার হব। আচ্ছা, ওই সিদ্ধান্তটা ওই ছোটো বয়সে নিয়ে ফেলেছিলাম। ওকে। তারপর যেটা হয় যে মনে হয়েছে যে পড়াশোনা একটা করতে হবে, সায়েন্স নিয়ে আমি আলটিমেটলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এবং সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পরীক্ষা দিই। এইভাবে যাত্রাটা। তোমার ছোটবেলাটা কোথায় তুমি কেটেছে? আমার ছোটোবেলা কেটেছে আগরতলায়। ওখানেই আমার বেড়ে ওঠা এবং বেসিক পড়াশোনা। তারপর আমি কলকাতায় চলে আসি, আবার পড়াশোনা শুরু হয়, এবং সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আমি পড়াশোনা করার সুযোগ পাই। এখানে একটা খুব ইন্টারেস্টিং, একটু ব্যতিক্রমী একটা জিনিসও ঘটে। তো আমি বরাবর চেয়েছিলাম যে ফিল্ম ডিরেক্টর, ফিল্ম রাইটার হব,
কিন্তু আমার ভেতরে কাজ করলো, আচ্ছা ফিল্ম ডিরেক্টর রাইটার হবো, যে অনেক ছোটোবেলা থেকেই তো ভাবছি, ভাবনা চিন্তাগুলো করছি। তো আমারও মনে হতো যে যখন থেকে আমি ভাবনা চিন্তা করছি বা আমি সেটা বিশ্বাসও করি, সবার পক্ষে তো আর ফিল্ম ইনস্টিটিউট যাওয়া সম্ভব হয়ে ওঠে না বিভিন্ন কারণে, কিন্তু অনেক সফল ফিল্ম রাইটার ডিরেক্টর তো রয়েছেন আমাদের চারপাশে, যাদের হয়তো ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড নেই, আবার ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারাও আছেন। তো আমার মনে হলো যে আমি তো ফিল্ম ডিরেক্টর রাইটার হওয়ার পথে অনেকটা এগিয়ে যাচ্ছি, চলেছি, আমি ফিল্ম এডিটিংটা পড়ব। আচ্ছা। তো আমি যথারীতি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আমি ফিল্ম এডিটিং নিয়েই পড়াশোনা এবং সেটা টেকনিক্যাল বিষয়। হ্যাঁ, আমার মনে হচ্ছে তাহলে আরও বেশি করে চারদিক আমি ভালো করে আমি বুঝতে পারবো, শিখতে পারবো, টেকনিক্যালিটিসগুলোকে আমি আরও বেশি করে জানতে পারবো। তো সেইভাবে দেখতে গেলে তো তখন তার আগে থেকেই একটা সিনেমা লেখার প্রতি আগ্রহ তৈরি হয়, একটা ভেতরে ভেতরে চর্চা ছিল, প্রসেস শুরু হয়ে গেছিল, ডিরেকশন করার জন্য চিন্তাভাবনা ভেতরে তৈরি হয়ে গেছিল। আর পাশাপাশি আমি ইনস্টিটিউট থেকে চলচ্চিত্র সম্পাদনা বা ফিল্ম এডিটিং শিখলাম। সেই সবকটাকে একসঙ্গে করে তারপর আমার মনে হলো যে এবার আমি এতদিনের যে স্বপ্ন, ভাবনা, চিন্তা, পরিকল্পনা, ওগুলোকে কাজে লাগাই। তুমি কি প্রথম গল্পটাই এটাই লেখো? আমার লেখাগুলো এক একটা এক এক রকমভাবে লিখি, যদিও আমি খুব বেশি, হ্যাঁ, আমি যখন আমরা ফিল্ম ইনস্টিটিউটে পড়তাম, লেখার নানা রকম স্কুলিং আছে, গ্রামার আছে, সেটা তো সিলেবাসের মধ্য থেকে বা উৎসাহ ছিল, আউট অফ কিউরিয়াসিটি সেগুলো পড়তে হয়েছে, আমাদের জানতে হয়েছে। কিন্তু লেখার ক্ষেত্রে সবসময় আমি এরম করে যে খুব গ্রামার মেনটেন করে করতেই হবে, সেটার থেকে গ্রামারের প্রতি শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, এবং সেই দিকটা বুঝি। তবু আমার মনে হলো যে একটু আলাদা করে যদি আমি সিনেমাটাকে দেখি, ভাবি বা লিখি, তো প্রসেসটা তুমি বলতে পারো আমি একটু নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, নিজের মতো করে একটু সাজিয়ে নিয়েছি যে এইভাবে আমি সিনেমা লিখব। তো কখনো আমি সিনপসিস দিয়ে শুরু হয়, কখনো ওয়ান লাইনার করে তারপর সেটাকে আমি আস্তে আস্তে সিনপসিস হয়ে তারপর আমি সিন ওয়াইজ স্ক্রিপ্টিংয়ের দিকে যাই। আবার এরম বহু স্ক্রিপ্টে আমার এরম হয়েছে, আমি স্ক্রিপ্ট আগে লিখে ফেলেছি, সিন বাই সিন, ডায়লগ সহ সমস্তটা লিখে তারপর মনে হলো যে আচ্ছা সেটা অনেক সময় পিচিংয়ের জন্য সিনপসিস লিখতে হয় বলে লিখলাম। তো এক পদ্ধতিতে যে সবসময় কাজ করছি এরম হয়নি, এক একটা প্রজেক্ট এক এক রকমভাবে আসে বা করছি আর কি। তো আমাকে একটা কথা বলো, তুমি প্রথমেই প্রথম কাজ যেটা, মানে প্রথম কাজ বলতে তুমি তো কাজ করেছো অনেক, তুমি তো অনেক দিন ধরে, মানে তুমি তো যতদূর আমি জানি তুমি ইনস্টিটিউটের সময় থেকেই কাজ করে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি বলছি প্রথম গল্প, যে গল্পটা হিন্দিতে কেন ডিসাইড করলে লিখবে, বা হিন্দিতে কি করে হলো বিষয়টা? কারণ তুমি তো একজন বাঙালি মানুষ, তুমি তো নিশ্চয়ই বাংলা ভাষায় কাজ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করবে, তো হিন্দিতে কেন হলো? এটা আমি প্রথম থেকেই জানি না, খুব আনকনশাসলি হয়েছে ঘটনাটা, যে এটাও বলতে পারি যে ছোটোবেলা বা কলেজ পড়ার সময় থেকে আমার বারবার মনে হতো যেন কোনো একটা জায়গা ভিত্তিক একটা চিন্তাভাবনা আমার ভেতরে কাজ করতো না। মানে সারা দেশটাই যেন আমি যেন সারা দেশেই যেন আমার অধিকার আছে, আমি যেন ভাবনা চিন্তা করছি, এরকম একটা খুব খুব সাধারণ চিন্তাভাবনা বলবো, ইনোসেন্ট একটা চিন্তাভাবনা কাজ করে আমার ভেতরে, যে আমি কোনো একটা জায়গা কেন্দ্রিক বা ঠিক ওভাবেই এখান থেকেই কাজ করব বা এখানকার জিনিসগুলোকে নিয়েই আমি ডিল করব বা ভাববো, সেটা একটা আছে ভালো লাগা, জায়গা ভিত্তিক কেন্দ্রিক। অ্যাট দ্য সেম টাইম সারা দেশকেই যেন আমার মানে নিজের কর্মক্ষেত্র মনে হয়। এটা একদমই, মানে আমি বলবো যে খুব মানে একটা 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 দম্ভের সঙ্গে বলছি ওরম নয়, খুব ইনোসেন্টলি একটা শিশুসুলভ একটা ফিলিং আসে ভেতরে। তো যখনই আমি ভাবনা চিন্তা করলাম মনে হলো হিন্দি হিসেবে, তার মানে সবকটা সিনেমা যে লিখছি আমি তা সবকটাই হিন্দি নয়, বাঙালি হিসেবে প্রচুর বাংলা কন্টেন্ট রেডি করেছি, অনেকগুলো আমার স্ক্রিপ্ট কমপ্লিট আছে, এবং বাঙালি হিসেবে বাংলা নিয়ে কাজ করতে কার না ভালো লাগে, সেই সেইগুলো তো আলাদা রয়েছে, এবং সেগুলো করব এখন আস্তে আস্তে, বাংলা সিনেমাও করব।
পাশাপাশি কিছু হিন্দি লিখেছি আরও। আর এটার ক্ষেত্রে এই যে কনসেপ্টটা, এটা যেন হিন্দিতেই এসছে আমার, আচ্ছা, এটা যেন হিন্দিতে মানে ভারতীয় হিসেবেই এসছে। এবং আমার বারবার কোথাও একটা মনে হয়েছে শুধু ভারতীয় সিনেমা হিসেবে মানে আমাদের এই গণ্ডির মধ্যেই থাকবে তা নয়, এটা এখান থেকে বেরিয়ে বিদেশেও যাবে। এই ফিলটা কিন্তু আমার আগে থেকেই হয়েছে, যখন থেকে আমি লেখা শুরু করি, যে আমি জানতাম যে এই সিনেমাটা দেশের বাইরেও লোকে অ্যাপ্রিসিয়েট করবে, প্রদর্শিত হবে, এবং এক্স্যাক্টলি তাই হলো। তো অ্যাপ্রিসিয়েটও করলো, খুব অ্যাপ্রিসিয়েট করেছে, স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কানাডাতে। তারপর এটা অস্ট্রেলিয়া রিলিজ হয়েছে, এটা ইউএসএতে রিলিজ হয়েছে, আয়ারল্যান্ড রিলিজ হয়েছে, ইন্দোনেশিয়াতে রিলিজ হয়েছে, আরও কিছু ফেস্টিভ্যালসেও যাবে হয়তো। এরকম একটা জায়গা থেকে তুমি মানে হিন্দিতে লেখার তোমার এই ভাবনাটাই হিন্দিতে এসেছিল আর কি। ভাবনাটা হিন্দিতে এসেছিলো। এবার ভালো করে দেখতে গেলে একটা খুব মজার ঘটনা হয়েছিল। আমির খানজির সঙ্গে কথা হচ্ছিল, উনি তো খুব মানে ওনার শুরু থেকেই দুর্দান্ত লেগেছে। উনি আমাকে বারবার বলতেন যে বিপ্লবজি বড়িয়া লাগা মুঝে এই স্ক্রিপ্ট, অনেকবার বলেছেন। তো আমি বুঝতাম যে ওনার ভেতর থেকে ভালো লেগেছে এই যে স্ক্রিপ্ট। এবার উনি আমাকে একবার প্রশ্ন করেছিলেন যে আচ্ছা বিপ্লবজি ये বেঙ্গল में कर सकते हैं? তো আমার খুব ভালো লাগলো যে উনি বললেন যে বাংলা থেকে করা যাবে এই সিনেমাটা। তখন আমি বললাম যে এই যে বিষয়বস্তু, এটা ঠিক বাংলাতে শ্যুট করবে না, কারণ আমরা হয়তো অনেক আগেই পেরিয়ে এসেছি। মানে এই যে একটা প্রথার আমি দেখিয়েছিলাম, যে প্রথার কথা আমি বলেছি, ঘোমটা, আমি ওনাকে বললাম যে বাংলায় মানে এই সমস্যাটা নেই এখন, সুদূর অতীতে হয়তো কখনো ছিল, একটা আলাদা ফর্মে ছিল, কোনো ডিস্টেন্ট জায়গায় বোধহয় এখনো কোনো কর্নারে থাকলেও থাকতে পারে, বাট সেটা প্রকাশ্যে নেই। হ্যাঁ, প্রকাশ্যে নেই। তবে আমি বিশ্বাস করি বাংলায় এখন বোধহয় ওটা নেই, না, এটা নেই, এক্সিস্ট করে বলে আমার মনে হয় না। তো আমি ওনাকে বললাম যে না, এটা বাংলা থেকে কিন্তু করা যাবে না, আদারওয়াইজ হতে পারতো এটা কলকাতা বেসড। সেই জায়গাটা কিন্তু উনি মানে এখানে খামতিটা রাখেননি, উনি কিন্তু এই জায়গাটা টাচ করেও গেছেন, কি বাংলায় ফেলবো কি আমরা সিনেমাটা। একটা কথা বলো, সেটা হলো যখন মানে যখন একটা ছবি সাকসেস পেয়ে যায়, তখন যে মানুষগুলো তার পেছনে আছে, বা যে মানুষটা তার মানে কি বলবো প্রাণকেন্দ্রে বসে আছে, মানে যার গল্প নিয়ে ওই পুরোটা গল্প এবং মানে পুরো বিষয়টা, ওই পুরো ব্যাপারটা যার আইডিয়ার উপর বেস করে হয়েছে, এবং তারপরে যখন সেই সাকসেসটা পেয়ে যায় বিষয়টা, তখন কি লোকজন আরেকটু বেশি রেকগনাইজ করা শুরু করে নাকি? মানে যে লোকগুলো আগে ধরো মানে খুব একটা অন্যভাবে দেখতো না, সেটা কি একটু অন্যভাবে দেখাচ্ছ, অন্য চোখে দেখা শুরু করে লোকজন, সেটা কি মানে সেটা কি তুমি ফিল করেছো? এটা একটা স্বাভাবিকতা আমার মনে হয়, এটা ঘটে, সব কিছুর ক্ষেত্রেই ঘটে। মানে একটা তুমি যেরম করে বললে, একটা সাকসেস বা একটা গ্রাহ্যতা আসার পর তার পপুলারিটি হয়তো বাড়ে, অনেক লোক আরও বেশি করে কাছে আসে হয়তো। আমার ক্ষেত্রে না, আমার জীবনধারাটাই যেন একটু স্লাইটলি ডিফারেন্ট। মানে আমি তার জন্য আমি অত্যন্ত মানে আনন্দিত, গর্বিত ওরম নয়, সাধারণভাবেই আমি যেরম মানুষ ছিলাম সেরমই রয়েছি। আমার ক্ষেত্রে সেরম কিছু মানে মুভমেন্ট বা ওরম ঘটনা প্রবাহ আমি খুব একটা দেখতে পাইনি। কাজের ক্ষেত্রে দেখতে পেয়েছি, বিশেষ করে কাজে যেন এখন প্রচুর অফার বিভিন্ন জায়গা থেকে আসে, সেটা একটা জিনিস খুব স্বাভাবিকভাবেই আসে, সেটা আমার জায়গায় যে কেউ থাকলেই হতো। আর আমি একটা জিনিস আসলে তুমি খুব দারুণ কথাটাই বলেছ, উল্টো আমি যেন কনসাস হয়ে গেছি একটু আগে থেকেই, যে এই ঘটনাগুলো দেখেছি আগে। আর যেহেতু অ্যাকচুয়ালি আজকে হয়তো অনেকে রেকগনাইজ করছে এই কাজটা নিয়ে, আমি তো কাজ করছি এবং রেকগনিশন আমি অনেক আগে থেকেই পেয়েছি। আমি যখন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র ছিলাম, তখন থেকে আমার কাজ দেশ বিদেশে ঘুরেছে, অনেক জায়গায় দেখানো হয়েছে। সেটা আমি একটুখানি আড়ালের থাকারই মানুষ, সেটা খুব একটা প্রকাশ পায়নি চারদিকে, বেশিরভাগ লোকেই জানতোই না মানে বিষয়টা, যে আমার কাজ বহু বছর ধরে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে, অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। আর আমার কাছে মনে হচ্ছে বিশেষভাবে বলার কিছু নেই, এটা একটু স্বাভাবিক, আমি তো এই কাজটাই করি, এটাই আমার কাজ, তো এটাকে যদি অ্যাপ্রিসিয়েট করছি কেউ তো ভালো, এটা কাজেরই অংশ। তো সেটা নিয়ে আমি কখনোই মাতামাতিও করিনি, লোকজনও সেরকমভাবে কথা বলেনি। তো এবার এটা দুটো দিক আছে, একটা হচ্ছে কি
আমি কনসাস হয়ে গেছি কেন একটু, যে আমার মনে হয়েছে এই সমস্যাগুলো তৈরি হতে পারে, যে আমি যদি একটু কনসাস থাকি তাহলে যেরম হয়, মানুষ তো আমাদের আবেগী মন, অনেক সময় কোনো বন্ধুর হয়তো মনে হলো তার সঙ্গে হয়তো ব্যস্ততার কারণে হয়তো 2 সপ্তাহ বা 2 মাস কথা বলা হয়নি, সে হয়তো ভাবতে পারে এইবার তো আর যেহেতু একটা ফেম চলে এসছে কি বা সো কল্ড আমি বলছি, তো সেই জন্য যতটা সম্ভব যাদের সঙ্গে যেভাবে যারা আমার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের সঙ্গে যেরম সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ বা শিক্ষকের সঙ্গে বা প্রতিবেশীর সঙ্গে, সেটা আমি মেনটেন করে আসার চেষ্টা করি, তবুও সবসময় হয়ে ওঠে না একটা পরিবর্তনের জন্য, সেটা হচ্ছে ব্যস্ততা মারাত্মক। অনেকটা সময় এরম হয় আমি আজকাল মানে ঠিক সময় মতো ঘুমোতেও পারছি না, কারণ অনেকটা চাপ রয়ে যায় তারপর। তো এইটা এটা ঘটছে একরকম, এটা ঠিক। কিন্তু তুমি কনসিয়াসলি এটা চেষ্টা করছো যাতে, মানে যেহেতু আমার যতদূর তোমার সঙ্গে এতক্ষণ কথা বলে মনে হলো যে তোমার মধ্যে একটা কি বলবো, তুমি জোর করে হাম্বল হওয়ার চেষ্টা করছো না, তোমার মধ্যে এটা এমনিই আছে, মানে এবং সেটা অনেক দিন ধরেই আছে। কারণ তোমার অ্যাকচুয়ালি যদি সেই অর্থে বলা হয়, আজকে লাপাতা রিলিজ হওয়ার অনেক আগে আমির খানের সঙ্গে তোমার কথা বা সিনের স্থানে তোমার স্ক্রিপ্টটা মানে টপ করা, এই পুরো ব্যাপারটা তো অনেক আগে হয়ে গেছে। তার মানে রিকগনিশন তো তুমি অনেক আগে পেয়ে গেছো, অনেক আগে। হ্যাঁ, এবার সেটা আমির খানের সঙ্গে তোমার কথা হয়েছে অনেক দিন আগে। আমির খান নিজে, যতদূর আমি জানি, আমি একটু বলে দিই, সেটা হলো আমির খান নিজে অনেক দিন ধরে তোমার এই স্ক্রিপ্টটা করবো কি করবো না, চলো করেছে, এটা বোধহয় 1-1.5 বছর, প্রায় 1.5 বছর। তো এগুলো তো তোমার কাছে পেয়ে যাওয়া অলরেডি হয়ে গেছে। এবার সাধারণ মানুষের কাছে হয়তো লাপাতা রিলিজ আজকে এসছে, কিন্তু তোমার কাছে তো অনেক দিন আগেই এটা হয়ে গেছে। এই যে তুমি যেই কি বলবো অনেস্ট মানুষটা হয়ে এই কথাগুলো বলছো, যে না আমি না চেষ্টা করি যাতে কেউ না ভাবে যে আমি এখন ফেম হয়ে গেছে বা একটু বিখ্যাত হয়ে গেছি বা একটু লোকজন চেনে বেশি, লাপাতা রিলিজ হয়ে গেছে বলে আমি যাতে একটু নিজে থেকে কনসিয়াসলি তুমি চেষ্টা করো লোকজনের সাথে ঠিকঠাকভাবে কানেক্ট রাখা। তোমার এই সেলফটা, এই যে তোমার এই হাম্বল সেলফটা বা এই অনেস্ট সেলফটা, সেই সেলফটা থাকা কি খুব জরুরি লাপাতা রিলিজের মতো একটা গল্প লেখার জন্য? এটা কি তোমার মনে হয়? সেটা আমার যেরকম মনে হয় যে আমি জোর করে কিছুই করতে যাইনি জীবনে, মানে আমি যেরম মানুষ হয়তো আরও বহু বছর পরেও এরমই থাকবো, আগেও এরমই ছিলাম, আর আজকে না হয় রিলিজ হয়েছে, বেশি দিন তো হয়নি, তার আগে থেকে যেরকম তুমি এক্স্যাক্টলি বললে যে কথাটা, গত কয়েক বছর ধরে এই প্রসেস চলছে, ঠিক সেই জিনিসটা আমি বিশেষভাবে কেউ জানতেও পারতো না। তো আমাকে একই রকম দেখেছে, যেরম দেখেছে, বাড়িতে যেরম ছিলাম আজও সেরমই আছি, পাড়া প্রতিবেশী এবং বন্ধুবান্ধব আত্মীয় পরিজন যাদের সঙ্গে যেরমভাবে ছিলাম সেরমই আছি। আমি চেষ্টা করি কখনো কখনো কোনো কিছু যেন মানে ভুল বোঝাবুঝি না হয়, কেউ যেন কাউকে যেন আঘাত না করে ফেলি, এই ব্যাপারগুলো নিয়ে একটু মানে কনসাস থাকি আমি। ভুল বোঝাবুঝির জায়গাটা আমাদের চারপাশে প্রচণ্ড রকমের হয়। তুমি যতই ভালো থাকছো, যতই মানে অনেস্ট থাকছো, কিন্তু এটা সবসময় যে তার সেই যোগ্য রেসপন্সটা তুমি পাবে তা নয়, উল্টোটা হয়ে যা, সেটার একটা বড় কারণ হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, আর ভুলভাবে তোমাকে কেউ গ্রহণ নিল। তো সেই জায়গাটা তো আমার একটু ভাবায়। আর তুমি যেটা বললে যে এরম থাকাটা জরুরি কিনা, মানুষ হিসেবে আমি যেভাবে বড় হয়েছি, আমার ভেতরে যে সত্তাটা রয়েছে সেটাকে ছাপিয়ে আমি কিছু করতে চাই না। আমি মজা করেই আমার এক বন্ধুকে সেদিন বলছিলাম যে আমি পরিষ্কার জানি যে আমি খুব শিগগিরই 5টা জাহাজ কিনে ফেলবো না, 3টে হেলিকপ্টার কিনে ফেলবো না, বা ওরম কিছু সেইরম আমার মধ্যে নেই। কি আছে সেটা আমি যেন পরিষ্কার বুঝি। আর মানুষের সঙ্গে মানে যুক্ত থাকাটা, তার একটা দারুণ আনন্দ আছে, মাটির সঙ্গে থাকার তার একটা দারুণ ফিলিং আছে। সেই অনুভূতিগুলো থাক না সঙ্গে, তার জন্য যে যা কিছুই হচ্ছে কালকের থেকে বেটার কিছু হতে পারে, যেরম চলছে সেরমও হতে পারে। তো আমি চেষ্টা করি আমার যে এই ধরনের থাকাটা, এর মধ্যে আমার একটা দারুণ ভালো লাগা আছে, সেটাকে নিয়ে চলছি আর কি। মানে সেটা ইচ্ছে করে করছি এরম নয়, আমি এরমই হয়তো বলা যেতে পারে। এই যে ক্রাফটের প্রতি অনেস্টির কথা বলা হয়, ক্রাফটের প্রতি অনেস্ট থাকার কথা বলা হয়, এবং বলা হয় যে অনেস্টি নাকি এমন একটা জিনিস যেটা নাকি কোনো একটা আর্ট ফর্মের মধ্যে দিতে পারলে সেটা নাকি সত্যি সত্যি অনেক মানুষের কাছে পৌঁছয়। এই নিয়ে অনেক কথা, অনেক বিভিন্ন বিরাট বিরাট মানুষ বলেছেন সারা পৃথিবী জুড়ে।
তোমার কি মনে হয় হোয়াট ইজ দিস অনেস্টি? এই অনেস্টিটা কি, যেটা মানে যেটা দিতে হয় নাকি একটা ক্রাফটকে, সেটা কি? ওই অনেস্টিটা কি অনেস্টি? খুব গুছিয়ে বলাটা একটু মুশকিল, তবে খুব আমার কাছে যেটা মনে হয় যে এই ভাবনাটা আমার কাছে যেরম, সেটা হলো যেহেতু আমার ব্যক্তিগত জার্নির কথাটাই বলছি। খুব ছোটোবেলা থেকে যেহেতু আমি চিন্তাভাবনা করে নিয়েছি যে এটাই হবে আমার কর্মজীবন, এটাই আমি করব, এতেই আমার ভালো লাগা, এবং এটা খুব সিরিয়াসলি করব। তো অনেক ছোটোবেলা থেকে এই জিনিসটা মানে সমস্ত শিল্প সংস্কৃতির উপাদানগুলো নিয়ে এই সিনেমা শিল্পের মধ্য দিয়ে আমি হাঁটছি। তো আমার কোথাও মনে হচ্ছে যে এই যে একটা ইনভলভমেন্ট, এই যে একটা খুব নিরপেক্ষ চিন্তা ভাবনা, এবং এই যে একটা অনেস্টি তুমি যেটা বললে, আমার কাজের প্রতি অনেস্টি, সেটা মনে হয় একটা বড় ভূমিকা পালন করে আমি কি করছি এবং তার রেজাল্টটা কী আসছে এবং কিভাবে করছি। তো খুবই সত্যি বলছি, খুব নিরপেক্ষভাবে বলছি, নিজেকে এক বিন্দু না বাড়িয়ে বলছি, তো সেটারই হয়তো একটা রেজাল্ট দেখতে পাওয়া যায় আজকের লাপাতা লেডিজের মধ্যে। একটা অনেস্টি কোথাও, এটা অনেকে বলছেন, সেটা শুনে আমি যে অত্যন্ত আনন্দিত হয়ে লাফালাফি করছি ওরম নয়, কিন্তু একটা কোথাও ভালো লাগছে আমার যে হ্যাঁ এটা ছিল আমার মধ্যে খুব অনেস্টলি। মানে একটা কাজ করার জন্য মানে জোর করে চাপিয়ে দিয়ে কিছু করিনি, আমি স্বাভাবিকতা রাখার চেষ্টা করেছি, এবং স্বাভাবিকতা হয়তো অনেস্টি থেকেই আসে, সেটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয় হয়তো রয়েছে। একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হলো অনেকেই জানে, আমি যেমন জানি তোমার জার্নিটার কথা, যে কীভাবে লাপাতা লেডিস থেকে মানে তোমার গল্পটা থেকে, গল্পের কনসেপচুয়ালাইজেশন থেকে বিষয়টা আমির খান অব্দি পৌঁছলো। এই জার্নিটা একটুখানি সম্পর্কে একটু বলো, আমার দর্শকরা যারা জানে না তারা একটুখানি এই ব্যাপারটা একটুখানি জানতে পারবে। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং ছিল যখন থেকে আমি মানে কনসিভ করি এই কনসেপ্টটাকে। তার আগে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করিনি তোমাকে, তুমি জাস্ট এটা বলার আগে শুধু এইটুকু বলে দিও যে এই আইডিয়াটা আসলো কেন তোমার মাথায়, এরকম একটা আইডিয়া আসলো কেন? আচ্ছা, এইটা একটা মানে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। যেরকম আমি বলছিলাম যে আমার জার্নিটা অ্যাজ এ সিনেমা শিল্পের খুব অনেক ছোটোবেলা থেকেই শুরু হয়ে গেছিলো, কনস্ট্রাকটিভলি শুরু হয়ে গেছিলো। পাশাপাশি একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে কি আমি খুব অবজার্ভ করেছি আমাদের চারপাশ এবং সামাজিকভাবে কি হচ্ছে চারদিকে। তো আমি ছোটোবেলা থেকে এটা আমার চোখে পড়তো, বিশেষ করে স্কুলে যখন পড়ি, পরবর্তী সময়ে কলেজে পড়ছি এবং ফিল্ম ইনস্টিটিউটে পড়ছি, সেটা হচ্ছে কি একটা বৈষম্য আমি কিন্তু দেখেছি চারদিকে, একটা নারী পুরুষের বৈষম্য। আমার বিশেষ করে এটা আমার একদমই ব্যক্তিগত মানে দৃষ্টিভঙ্গি আমি শেয়ার করছি। সেটা হচ্ছে কি নারী পুরুষের একটা বৈষম্য দেখেছি, আর দেখেছি হচ্ছে স্বাভাবিকভাবে মানুষ হিসেবে পুরুষের জীবনে বা এগিয়ে চলার যে প্রতিবন্ধকতা, সেটা নারীর ক্ষেত্রে বেশি হচ্ছে, প্রতিবন্ধকতা বাধা, সেটা মানে আমি বলছি বিভিন্ন জায়গায়, সর্বত্র হচ্ছে আমি সেটা কথাটা বলবো না, অনেক জায়গায় এখন সেই সমতা তৈরি হয়েছে। আর আমি যে সময়ের কথা বলছি, ছোটোবেলা থেকে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় যখন দেখেছি, গ্রামে, পাহাড়ে, শহরে, এবং পরবর্তী সময়ে শুধুমাত্র দেশেই নয়, দেশের বাইরে বিভিন্ন দেশেও আমি দেখেছি, বলতে শুনেছি, আলোচনা করে জেনেছি যে এই যে একটা লিঙ্গ বৈষম্য কিন্তু আছে আজও, বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমভাবে। সেটা অনেক বছর ধরে, বছরের পর বছর ধরে আমার ভেতর কাজ করছিল। আর এই যে লাপাতা লেডিস, এটা কোনো অ্যাসাইনমেন্ট ছিল না। একদিন কেউ বলেননি আমাকে, কোনো প্রডিউসার বা কোনো প্রোডাকশন হাউস, যে আপনি একটা সিনেমা লিখুন, আর আমি লাপাতা লেডিস লিখেছি। ব্যাপারটা ওরমভাবে আসেনি। ব্যাপারটা হচ্ছে কি, এত বছরের যে আমার একটা অভিজ্ঞতা, এত বছরের যে আমার একটা পর্যবেক্ষণ বা রিয়েলাইজেশন, সেটা নিয়ে যেন কি এই ধরনের কিছু একটা আমি করব মনে হচ্ছিল আমার। ঠিক সেই সময় কিছু ঘটনা পরপর ঘটে। সেটা হচ্ছে কি, আমাদের দেশের যেসব জায়গায় এই সমস্যাগুলো রয়েছে, যে সমস্যাগুলো আমরা লাপাতা লেডিজে দেখেছি, অনেকগুলো সমস্যা আছে। তো বিশেষ যে জিনিসগুলো নিয়ে ওখানে ডিল করেছি, আলোচনা করেছি, সিনেমায় এসছে, যে জায়গা ভিত্তিক সেই সব জিনিসগুলো,
বা লিঙ্গ বৈষম্য বা অসমতার যে জায়গাগুলো নারী পুরুষের এবং নারীর এগিয়ে যাওয়ার পক্ষের যে প্রতিবন্ধকতা, বাধা বিঘ্ন, এইগুলো কাজ করছিল। কিছু লেখালেখি করছি, সেই সময় আমি মনে আছে রাজস্থান ঘুরছিলাম, একটা কাজের জন্য আমি গেছি ওখানে। আমি দেখলাম একটা বিস্তীর্ণ মাঠ। আমি গাড়িতে ছিলাম, হাইওয়ে ধরে এগিয়ে চলেছি। একটি মেয়েকে দেখলাম দূর থেকে, সে হেঁটে চলেছে কোনো একটা কাজের জন্য, কোথাও যাচ্ছে দেখেই মনে হলো, এবং দূর থেকে দেখে এটা বুঝতে পারলাম যে তার খুব একটা বয়স ছিল না, মোটামুটি ইয়াং বলা যেতে পারে। ওই মাঠে কোনো মানুষ নেই, কিছুই নেই, অথচ মেয়েটি তার পেট পর্যন্ত ঘোমটায় ঢাকা, সে একাই হাঁটছে, কোনো একটা কাজে যাচ্ছে। এবার কোনো একটা সময় হয়তো পুরুষ থেকে নিজেকে আলাদা করার জন্য এই প্রথা তৈরি হয়েছিল, এরকম একটা জীবনের একটা উপাদান হিসেবে একটা এসছিল। সেখানে কোনো পুরুষ তো ছিলই না, কোনো নারী, কোনো মানুষই ছিল না, অথচ সে ঘোমটায় ঢাকা, প্রায় সমস্ত শরীরটাই যেন ঘোমটায় ঢাকা। এই যে ইমেজ, এই যে ঘটনাটা আজও আমি তাকালে দেখতে পাই। এটা একটা ঘটনা ঘটছে, বা সেই জায়গাগুলো, যে জায়গাগুলোতে এই চর্চাটা এখনও আছে, রয়ে গেছে, সেই জায়গা থেকে যারা শিল্প সংস্কৃতি চর্চা করছেন, সিনেমা চর্চা করছেন, আমাদের বন্ধুবান্ধবদের এই সংক্রান্ত নানা রকমের আলোচনা আমরা করেছি। তো আমি বুঝলাম যে এবার তখন আমার মনে হলো যে এই বিষয়গুলোকে একসঙ্গে করে আমি একটা সিনেমা লিখব। সেটা হলো আইডিয়াটার সিড। একদম সেই আইডিয়ার সিড হচ্ছে ওটা। তারপর আমি আস্তে আস্তে এবার একটা সিনেমার আকারে লেখা। এইবার হচ্ছে যে তুমি একটু আগে বললে যে এই যে একটা অনেস্টি বলো, যে একটা দর্শন বলো, জীবন দর্শন, এবং যে শিল্পচর্চাটা আমি করছি, যে সিনেমা শিল্পের আমি পথে হাঁটছি, তারও তো কিছু দাবি দেওয়া থাকে। সেটাকে নিয়ে আমার একটা দৃষ্টিভঙ্গি আছে। সমস্তটাই আমি যেন অঙ্কের মতো হিসেব করে 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 এই সিনেমাটার, এই গল্পের মধ্যে আমি নিয়ে এগিয়েছি আর কি। এবার এটা তো হলো, তোমার সিনেমাটা তৈরি করলে, এবার আমির খান অবধি পৌঁছলো কি করে, এই গল্পটা একটুখানি শুনি। আচ্ছা, তখন মনে আছে বম্বে বসে আমি সিনপসিসটা লিখেছি। একটা পজ ছিল, অন্য কিছু কাজ করতে হয়, করছিলাম নানা রকমের কাজ, কলকাতায় কাজ করছি, বম্বে কাজ করছি। সেই সময় হঠাৎ করে একদিন দেখলাম যে সিনেস্তান স্ক্রিপ্ট কন্টেস্ট বলে একটা গ্লোবাল সার্চ ফর ইন্ডিয়ান স্ক্রিপ্ট রাইটার্স, এই নামে এই বিষয়বস্তুতে একটা কম্পিটিশনের অ্যানাউন্স করা হয়েছে, যার মধ্যে মূলত বলা হয়েছে সে সিনিয়র, জুনিয়র, নতুন, পুরনো ভারতীয় যে কোনো স্ক্রিপ্ট রাইটার যেন অংশগ্রহণ করে, এবং বিদেশ থেকেও যেন কেউ অংশগ্রহণ করতে পারে, এরম একটা ব্যাপার ছিল। যে কারণে নামটা ছিল গ্লোবাল সার্চ ফর ইন্ডিয়ান স্ক্রিপ্ট রাইটার্স। বেসিক্যালি হিন্দি সিনেমার স্ক্রিপ্টের জন্য এই স্ক্রিপ্ট কন্টেস্টের আয়োজন করা হয়েছিল। বিশ্বাস করো, আমার সেদিন দেখে আমার মনে হয়েছে এই লাপাতা লেডিজ, এটাকে আমি পাঠাবো। এবার মজার ঘটনাটা হচ্ছে, লাপাতা লেডিজের ইংলিশ নাম ছিল টু ব্রাইডস। পরবর্তী সময়ে আমির খানজি এবং টিমের অন্যান্য সবাই চাইছিলেন যে এটার একটা হিন্দি নাম হোক, সেই জন্য টু ব্রাইডসটা আমরা সবাই মিলেই সর্বসম্মতিক্রমে ওটা লাপাতা লেডিজ হয়। এবার টু ব্রাইডস নামে আমি স্ক্রিপ্টটা লিখেছি, সিনপসিস লেখা রয়েছিল। তখন দেখলাম যে হাতে বেশি সময় নেই, 1.5 মাস সময় আমি পুরো স্ক্রিপ্ট কমপ্লিট করি। আচ্ছা, 1.5 মাস সময় করে আমি পাঠাই, এবং আমার মনে হয়েছিল যে এটা সিলেক্ট হবে। ঘটনাটা ঘটলো হচ্ছে, প্রায় 4,000 প্রতিযোগী ছিল সেই কন্টেস্টে। 4,000 থেকে অ্যানাউন্স করা হয়েছিল, বলা হয়েছিল যে টপ 5 স্ক্রিপ্ট রাইটার্সকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো আমার কীরকম একটা ধারণা ছিল যে টপ 5 স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমার এই লাপাতা লেডিজ বা টু ব্রাইডসের স্ক্রিপ্ট নির্বাচিত হবে, এবং তাই ঘটল। সেটা 2018-র শেষের দিকটায়, নভেম্বরে হয়েছিল। মানে অ্যাওয়ার্ড সেরেমনি নভেম্বর 2018, মানে 6 বছর আগে। 6 বছর আগে। আচ্ছা। তো 18-তে উনি, হ্যাঁ প্রায় 6 বছর হতে ছিল, রাইট। তো তখন ওটা কম্পিটিশনটা হয়, আমি অ্যাওয়ার্ড পাই, এবং আমিরজি সঙ্গে সঙ্গে আমাকে ওনার বাড়িতে ইনভাইট করেন। উনি আরেকবার শুনতে চেয়েছিলেন আমার মুখ থেকে
স্ক্রিপ্টটা। তো স্ক্রিপ্ট ন্যারেশন হয়েছিল ওনার বাড়িতে, এবং তখনই উনি আমাকে অফারটা দিয়েছিলেন যে আমার দুর্দান্ত লেগেছে, খুব ভালো লেগেছে স্ক্রিপ্ট। 1 মিনিট দাঁড়াও, এইটা শুনতে খুব সোজা লাগছে। গেলাম, একটা হয়ে গেলো, একটা সিলেক্ট হয়ে গেলো, আমির খান ডেকে পাঠালো। আমির খান ডেকে পাঠালো, এটা তো ব্যাপারটা তো এরকম। এইটা তোমার কিরম মনে হলো সেই সময়, সেটা একটু বলো। মানে আমির খান, মানে একটা স্ক্রিপ্ট সিলেক্ট হলো, ঠিক আছে, এটা তো প্রাথমিক ব্যাপার। তারপর আমির খান ডেকে পাঠালো, মানে আউট অফ বম্বেতে এত মানুষের মধ্যে যে কজন ডাকলে প্রচণ্ড আনন্দ হওয়ার কথা, তার মধ্যে একজন তোমাকে ডেকেছে। এটা কিরম, এটা হাউ ডিড ইউ ফিল, কিরম ছিল ফিলিংটা? এটা সত্যি মানে ব্যাপারটা খুবই ভালো লাগছিল। এবার তার পেছনের মানে ঘটনা আমি বলি কয়েকটা। যখন আমি এই সিনেমাটা লেখা শুরু করি, তখন আমি বম্বেতে আমার এক বন্ধু কাস্টিং ডিরেক্টর, তাকে আমি একবার বললাম যে আমি একটা স্ক্রিপ্ট লিখছি, আমির খানের সঙ্গে একটু যোগাযোগ করে দিতে পারিস? মানে এটাই সব হওয়ার আগেই? অনেক আগের ঘটনা বলছি, এটা বলছি প্রায় 10 বছর আগের ঘটনা, প্রায় 10 বছর আগের ঘটনা। যখন আমার সিনপসিস কমপ্লিট হলো, তখন ও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল যে আমির খানের পাড়ার পাশের বাড়ির মানুষের সঙ্গে, ওনার সঙ্গে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে থাকতে হয়, এটা পসিবল নাই আর, কারণ অনেক খাটতে হবে। তো আমি ওর কথায় খুব একটা মানে আমার মনে খুশি হইনি। আমি ভাবনা চিন্তা করছিলাম বিষয়টা কোথায় দাঁড়ালো। যখনই আমি সিনপসিস লিখলাম এবং আমি গল্পটাকে, স্ক্রিপ্টটাকে মাথায় সাজিয়ে নিচ্ছি, এবার আমি লিখব, তখন আমার মনে হলো যে আমির খানের সঙ্গে মিট করে ওনাকে বলবো উনি প্রডিউস করবেন কিনা। আর এটা আমি লিখছিলাম আমার নিজের জন্য, লিখেছিলাম আমি এটা ডিরেক্ট করব, এই সিনেমাটা আমি ডিরেক্ট করব বলে আমার নিজের জন্য একটা স্ক্রিপ্ট লিখছিলাম। আবার পাশাপাশি মনে হলো যে আমির খানের মতো মানুষ যদি এটা প্রডিউস করেন এবং ওনার ভালো লাগবে, এটা, এই আত্মবিশ্বাসটা খুব মানে ছিল আমার মধ্যে। কি অদ্ভুত ব্যাপার, তুমি আগেই ভেবেছো, আবার তারপরে এই ঘটনাটাই এক্স্যাক্টলি, এটাই হলো। মানে এটা আমি আমির খানকে বললামও একদিন। আচ্ছা, তারপর আমির খান ডাকলো, তারপর কি হলো? তারপর যেহেতু এটা কম্পিটিশনের অনেক আগেরই ভাবনা চিন্তা ছিল আমার, যে ওনার সঙ্গে এটা নিয়ে আলোচনা করব, উনি প্রডিউস করবেন কিনা, আমি ডিরেক্ট করব, আমি লিখেছি এটা। সেটা ঘটনাটা গিয়ে দাঁড়ালো তারপর সিনেসান স্ক্রিপ্ট কন্টেস্টে। সেই প্রতিযোগিতার জুরি মেম্বার্স যারা ছিলেন তারা হলেন রাজকুমার হিরানিজি, জুহি চতুর্বেদীজি, অঞ্জুম রাজাবলিজি আর আমির খানজি। আচ্ছা, তো এই 4 জন ছিলেন জুরি মেম্বার্স। আমির খানই আমাকে সেই পুরস্কারটা দেন সেদিন। সেই টপ 5 স্ক্রিপ্ট রাইটার্সের মধ্যে আমি সেকেন্ডও হয়েছিলাম, মানে আউট অফ 4000 এটা সেকেন্ড হয়েছিল। এবং উনি মঞ্চ থেকে বারবার উনি বলছিলেন যে আমার দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। তারপরে পরে উনি ডাকলেন, তো তখনও আমি এটা ডিরেক্ট করব সেটাই আমার ইচ্ছে ছিল এবং পরিকল্পনা ওরমই ছিল। তো ওনার সেই পুরো টিম সহ সবাই শুনলেন আমার ন্যারেশন, সবার ভালো লেগেছে। তার পরবর্তী সময় আমি চলে আসি, কলকাতায় আসি, উনি আবার খবর পাঠালেন আবার যাওয়ার জন্য, আবার গেলাম। উনি তখন অ্যাকচুয়ালি বললেন যে আমি প্রডিউস করতে চাই, কিরণ রাওজি এটা ডিরেক্ট করতে চান, ওনার খুব ভালো লেগেছে, আর আমি প্রডিউস করব, আপনি রাইটার হিসেবে থাকবেন। মানে এমনি আমার ইচ্ছেটা প্রকাশ করলেন। তখন আমি বলেছিলাম যে অত্যন্ত ভালো আমার লেগেছিল। আমি বললাম যে এটা তো অ্যাকচুয়ালি আমি ডিরেক্ট করবো বলে লিখেছি। তো তখন উনি তাতে কোনো রকম বাধা দেননি। উনি বললেন যে ঠিক আছে, যদি কখনো মনে হয় যে আপনি করবেন না ডিরেক্ট, তাহলে প্লিজ জানাবেন। তারপরও বহুবার ওনার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। একটা সময় তখন অবধি তুমি এটাই ডিসাইড করেছিলে যে তুমি ডিরেক্ট করবে? হ্যাঁ, প্রায় 1.5 বছর আমি এই স্ক্রিপ্ট আমার কাছেই রেখে দিয়েছিলাম। 2 ব্রাইডস বা লাপাতা লেডিজ আমার কাছেই ছিল, আমি ডিরেক্ট করব প্ল্যান ছিল। তো তার মধ্যে মাঝে মাঝে কথা হতো, উনি মাঝে মাঝে জানতে চাইতেন যে কীরকম চলছে বা কী করছি আমি। তো তারপর একটা সময়, এটা আরেকটা মজার ঘটনা হয়েছে, আমি আরেকটা স্ক্রিপ্ট লিখতে শুরু করি, আরেকটা আমি আইডিয়েশন হয়, এবং আমার মনে হলো যে এটা লাপাতা লেডিজের থেকেও ইন্টারেস্টিং হতে চলেছে। এটা যখন মনে হলো, সত্যি মন থেকে আমার একটা কীরকম লাগছিল যে আমির খান জি উনার এই এত ভালো ভালো কাজ করছেন, উনি
ওনাকে আমি বারণ করলাম, এটাও আমার মনে হতো। তারপর একটা সময়ের পর আমি সিদ্ধান্ত নিই যে ঠিক আছে, এটা আপনি আপনার মানে আপনি প্রডিউস করুন, কিরণজি ডিরেক্ট করুক, আমি আরেকটা, সেটা আর বলা হয়নি ওনাকে, সেটা আমি লেখা চলছিল যে আমার মনে হলো যে এবার এটা হয়ে যাক, তারপর আমি আরেকটাও করব, এবং আমার দৃঢ় বিশ্বাস সেটা লাপাতা লেডিজের থেকেও ইন্টারেস্টিং কিছু একটা হতে চলেছে। মানে খুব পোলাইটলি বলছি, মানে ব্যাপারটা হচ্ছে কি এরম নয় যে মানে এটা আমার একটা এটা ফিলিংস থেকে বলছি, একটা ফিলিং, একটা অনুভব হচ্ছে, আগেও এরম হয়েছিল। তো আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, যাক এটা আমি লেখালেখি শুরু করি, আর ওটা উনি করুক, ব্যাক টু ব্যাক যদি চলতে থাকে ভালোই হয়। তো তারপর এরম হলো আর কি, তারপর যেটা বাকিটা হলো, এবার বানাতে যতটা সময় এবং লাগলো। তুমি তারপর গিয়ে বললে যে ঠিক আছে, ওকে আমি ঠিক আছে, আপনি যা বলছিলেন সেটা আমি মেনে নিলাম, তাহলে চলুন এবার তাহলে বানানো যাক, তাই তো? রাইট রাইট, হ্যাঁ। এবার তোমার জার্নিটা তো শুনলাম, এটা তো খুবই ইন্টারেস্টিং একটা জার্নি, এবং শুধু ইন্টারেস্টিং না, এটা অ্যাকচুয়ালি মানে সেই অর্থে যদি বলতে হয় তাহলে ম্যাজিক্যাল জার্নি, আবার সেই অর্থে যদি বলতে হয় খুব রিয়েলিস্টিক জার্নি। আসলে লাইফই তো ম্যাজিকের মতো, এক্স্যাক্টলি, আনপ্রেডিক্টেবিলিটি প্রচুর রয়েছে। এবার সিনেমাটা দেখি, আমি 3বার দেখেছি সিনেমাটা। আচ্ছা, এবং আমি 3বার দেখেছি, তার কারণ আমার তোমার সঙ্গে পরিচয় আছে বলে না, আমার সত্যি সত্যি সিনেমাটা খুবই ভালো লেগেছে। আমার মনে হয় দর্শকদের যারা দেখছেন তাদের মধ্যেও সেই ব্যাপারটা তৈরি হয়েছে যে একটা অদ্ভুত ভালো লাগা সিনেমাটার মধ্যে তৈরি হয়েছে। কিভাবে হয়েছে সেটা তো অবভিয়াসলি গল্পটা, অ্যাক্টার্স চুজ, মানে কাস্টিংটা খুবই সুন্দর, একটা কাস্টিং, খুবই সুন্দর এক্সিকিউশন, কিছু কিছু জায়গায় তো দারুণ এক্সিকিউশন। একটা গল্প ওয়ার্ক করে তখনই আমার মনে হয় যখন সেটা এমপ্যাথি ক্রিয়েট করতে পারে, মানে আমার চরিত্রের জন্য যাতে খারাপ লাগতে পারে, মানে চরিত্রটা কী হবে, এই রে ওর মানে বউ ছেড়ে অন্য বউকে নিয়ে চলে এসছে, আমারই মনে হচ্ছে এই রে কী হবে, হ্যাঁ এবার কী হবে, এই ব্যাপারটা। আমি কিছু কিছু জিনিস নিয়ে কথা বলি তোমাকে, লাপাতা লেডিজের কিছু মোমেন্টস বলি, সেই মোমেন্টগুলো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, এবং সেই মোমেন্টগুলো নিয়ে তোমার থেকে একটু জানতেও চাইবো যে কীভাবে তুমি এটাকে কেন ভেবেছো, কীভাবে ভেবেছো। প্রথম কথা হলো, এই যে দীপক বলে চরিত্রটা, যেই চরিত্রটার নাকি জীবন থেকে বিরাট কোনো এক্সপেকটেশন নেই, দেখে ওকে তাই মনে হয়, কিন্তু ও যখন একটা সমস্যায় পড়ে তখন ওর জীবনের একটাই উদ্দেশ্য হয়ে দাঁড়ায় যে ওর ফুলকে খুঁজে পেতে হবে। এরকম একটা ক্যারেক্টার, বা এই যে কানেক্টিভিটিটা তৈরি করা, কারণ এরকম একটা ক্যারেক্টার তো আমরা চিনি না, রাইট। এই কানেক্টিভিটিটা তৈরি হলো কি করে, মানে তুমি কি করে এটাকে তৈরি করলে, এটা আমার পার্সোনালি খুব খুব কানেক্টেবল লেগেছে বিষয়টা। এবং তোমার কেন মনে হয় কেন এত কানেক্ট করছে লোকে? তার একটা কারণ মনে হয় যে ওই যে বারবার তুমি বললে, কথাটা খুব ভালো লেগেছে বলে আমি বারবার রিপিট করছি, যে একটা অনেস্টি, একটা ডিপ ইনভলভমেন্ট, আরেকটা হচ্ছে কি যে সিনেমার গঠনটা, মানে সিনেমা শিল্পের মধ্যে তো বহু বছর থেকেছি পড়াশোনা করে, এবং তার পরবর্তী সময়েও থেকেছি, তো তার কিছু এলিমেন্টস আছে। আরেকটা হচ্ছে কি জীবন থেকে উঠে আসা কিছু উপাদান আছে, যেটা আমাদের সবার মধ্যেই থাকে, কিছু স্মৃতি, কিছু অভিজ্ঞতা, কিছু পর্যবেক্ষণ থেকে উঠে আসা উপাদান, সমস্ত কিছু মিলিয়ে যখন আমি এটাকে স্ট্রাকচার করছি গল্প হিসেবে সিনেমার, প্রভাবিত না হওয়ার চেষ্টা করেছি, যে আমাকে একটা চরিত্র গঠন করতে হবে, তৈরি করতে হবে, ক্যারেক্টার স্কেচ করতে হবে, তাকে সেই একটা হিরোর ক্যারেক্টার আমি স্কেচ করছি, সেই হিরো আমরা কিভাবে দেখেছি ছোটোবেলা থেকে, বিভিন্ন দেশের সিনেমায়, ইন্ডিয়ান সিনেমার বিভিন্ন অঞ্চলের সিনেমার মধ্যে আমরা যে ইমেজগুলো দেখেছি, সেটাকে আমি আনতে চাইনি, সেটা খুব জোর করেও নয়। আমার মনে হচ্ছে যে এই গল্পের মধ্যে একটি নায়ক আছে, যে আমাদের মতো একটি মানুষ, ছেলে, সাধারণ, সে এরম একটা পরিবেশে থাকে, তার বিয়ে হয়েছে, তার বউকে সে প্রচণ্ড রকম ভালোবাসতে শুরু করে, খুব আন্তরিকতা আছে, নিখাদ ভালোবাসা তৈরি হয়েছে, সে তো একটা সাধারণ পরিবেশেরই মানুষ। এবার এই মানুষটি এই মুহূর্তে এরম একটা ডিজাস্টার করে ফেলল, ভুল করে সে অন্য আরেকজনকে নিয়ে চলে এসছে তার স্ত্রীর জায়গায়, এবং তার ভেতরে একটা যে
রিয়াকশান বা একগুচ্ছ যে রিয়াকশান তৈরি হচ্ছে সেটাকে সামলাচ্ছে কী করে সে, পাশাপাশি বউকে হারিয়ে ফেলার যে অনুশোচনা, যে কষ্ট তার মধ্যে, সেই সমস্ত কিছুটা আলাদা আলাদা করে আমি দেওয়ার চেষ্টা করেছি, এবং তাতে করে যে চরিত্রটা আস্তে 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 তৈরি হলো এবং এগিয়ে গেল, তার সঙ্গে অনেক কিছুরই মিল নেই। যেভাবে আমরা সিনেমা দেখে বড় হয়েছি তাতে হিরোকে যেভাবে দেখানো হয় সেরম একেবারেই নয়, কিন্তু তবু আমার মনে হয়েছে মানুষ কানেক্ট করবে, আবেগ আছে তার মধ্যে, মনুষ্যত্ব আছে এবং নিখাদ ভালোবাসা আছে, রিয়েল ক্যারেক্টার, আমাদের জীবন থেকে উঠে আসা রিয়েল ক্যারেক্টার। একটা ছোট্ট ঘটনা বলি, যখন আমি দীপকের চরিত্রটা লিখছি এবং চরিত্রগুলো তো আস্তে আস্তে প্রকাশিত হয়, আস্তে আস্তে রূপ নেয়, শাখা প্রশাখা তৈরি হয়, যখন সিনেমাটা আস্তে আস্তে এগোবে, সিনসগুলো এগোবে, একটা জায়গায় এসে আমি অনেক ভাবলাম, সেই হারিয়ে যাওয়া স্ত্রীর জন্য সে তো দিশেহারা হয়ে গেছে, ডেফিনেটলি সে কাঁদবে না কাঁদবে না, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন ছিল, যে চরিত্রটা কি কাঁদবে। অনেক ভাবনা চিন্তা করলাম, তাকে তো আমি দেখতে পেতাম, যখন থেকে লেখা শুরু করি একটা চেহারা আমি দেখতে পাচ্ছি, এই দীপক নামের এই মানুষটি এটা করছে, করতে পারে, এটা করতে পারে না, সে কাঁদবে কি না সেটা অনেক ভাবনা চিন্তার পর মনে হলো আমি হলে কি কাঁদতাম। তো আমার মনে হলো যে আমি হলে কাঁদতাম। তারপর এলো যে না, সে তার বইয়ের জন্য কেঁদে ফেলে। এইগুলো কিন্তু আমাদের খুব বেসিক আবেগ, বেসিক জিনিস, রাগঢাক করতে আমি চাইনি। এই কারণেই হয়তো মানুষের এত ভালো লাগছে এই চরিত্রকে এবং বাকি সব চরিত্রগুলোকে, আমাদের স্বাভাবিক জীবন থেকে উঠে আসা। তো এটা কানেক্ট করছে, এটাই কারণ যে এর মধ্যে কোনো কিছুই আরোপিত নয়, জোর দিয়ে এটাকে দেখানোর চেষ্টা নেই, প্রিচিং বলতে আমরা যেটা বোঝাই সেরম কিছু নয়, খুব স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে সিনেমাটা। আর অনেকটা জীবনের মতো, এরম জীবন যেন, এরম চরিত্র, এরম ঘটনাপুঞ্জ আমরা কোথাও দেখি, ঘটে, শুধু আমি সেই জিনিস সেরম করে সাজিয়েছি সিনেমাটিক এলিমেন্টের সঙ্গে জুড়ে, তার মধ্যে যেরম একটা সিনেমাটিক আর্টের সত্তাটাও যেন থাকে, শিল্পের যেরম একটা দাবি দেওয়া থাকে, বা আমরা শিল্প যখন করি তার কিছু জিনিসকে আমরা মেনটেন করার চেষ্টা করি, সেটাও যেন থাকে, একটা স্বাভাবিক গল্প থাকুক, এবং চরিত্রগুলো যেন আমাদের সঙ্গে চেনাশোনা ধরনের হয়, এটা আমার চেষ্টা ছিল আর কি। দেখো, কয়েকটা জায়গা তো আমার মনে হচ্ছে যে মানে আমার ব্রিলিয়ান্ট লেগেছে, যেমন ধরো রবি কিষণের ক্যারেক্টারটা, মনোহরই নাম ছিল না ইন্সপেক্টরের নাম, হ্যাঁ, তো রবি কিষণের ক্যারেক্টারটা, সেটা একটা অদ্ভুত চরিত্র, এবং ওর যখন ছবি দেখাচ্ছে, বাহ কি ভালো, দারুণ, এটা একটা দুর্দান্ত সিন। এই যে ধরো এই জয়া বলে মেয়েটি যে নাকি ওখানে চলে এসছে, এর সঙ্গে দীপকের কেমিস্ট্রিটা দুর্দান্ত একটা কেমিস্ট্রি মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে কোথাও গিয়ে জয়া কিন্তু অ্যাকচুয়ালি এই যে বেরিয়ে এসছে, এই যে চলে এসছে কোথাও একটা আননোনের জন্য, ও তো জানে না কি হবে, ও জাস্ট চলে এসছে, ওর তো মাথাতেও ছিল না যে ও চলে আসবে, কিন্তু চলে আসার পর ওর মনে হচ্ছে যে ঠিক আছে, এখন যদি আমার স্বপ্নটা পূরণ করা যায়। এবার এমন এই ছেলেটার সঙ্গে ওর কেমিস্ট্রিটা খুব একটা অদ্ভুত বন্ধুত্ব, ভালো লাগা নাকি খারাপ লাগা নাকি কি, এই যে একটা অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হচ্ছে, এটা আমার দুর্দান্ত লেগেছে। তো তোমার মাথায় কিরকম, মানে কিভাবে এসছে এইগুলো, মানে এইরকম একটা কেমিস্ট্রি হতে পারে এদের, বা এরকম একটা কেমিস্ট্রি এটা হবে, এটা কি তুমি বারবার নিজে আমার সঙ্গে হলে কি হতো এটা ভেবে ভেবে করেছো নাকি? এক্স্যাক্টলি, মানে আমি এমনিতে আমার একটা অভ্যেস আছে, বা এটা আমার হয়তো একটা দিক, আমার চরিত্রের একটা দিক, হয়তো আমি খুব ভাবনা চিন্তা করে ফেলি অনেক কিছু নিয়ে, খুব ভাবতে থাকি, এটা হলে যদি খারাপ হয়, এটা হলে যদি ভালো হয়, সে একটা অনেক দূর ভাবতে থাকি একটা কিছু বিষয় নিয়ে। সেই চরিত্রের ক্ষেত্রেও তাই হয়েছে, এটা খুব মেপে আমি করেছি যে এ দুজনের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক আছে এক রকমের। এই সম্পর্কটা কি, তার কোনো নাম নেই, ব্যাখ্যা নেই সেরমভাবে, খুব গুছিয়ে বলার দরকার নেই টাইপের, অথচ দুজনের মধ্যে সেটা রেসপেক্ট হতে পারে, সেটা একটা ভালো লাগার জায়গা আছে। তো সব কিছু মিলিয়ে এই দুটো চরিত্র পাশাপাশি রয়েছে, এগিয়ে চলেছে, অথচ তাদের মধ্যে একটা কোথাও একটা যেন
মানে আদান প্রদান আছে ভাবের, বিশ্বাসযোগ্যতা আছে। তো এই যে জায়গাগুলো কিন্তু আমি খুব, এরম সিচুয়েশন হলে কি হতো কেউ, বা তুমি যেটা বললে এক্স্যাক্টলি, আমি এরম জায়গায় পড়লে কি হতো, কি করতাম কি করতাম না, বা কি হওয়ার সম্ভাবনা থাকতো, সেই সমস্তটাকে নিয়েই ওরম করে 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 আমি চেষ্টা করেছি যে ছাপিয়ে না যাক, খুব সাধারণ মনে হোক, আবার সাধারণ বিশ্বাসযোগ্য সাধারণ মনে হোক। এই তুমি দীপককে এমন একটা জায়গায় ফেলেছো যেখানে একটা পলিটিশিয়ান ওর সমস্যাটাকে একটা তার কি বলবো, তার একটা ইলেকশনের এজেন্ডা হিসেবে কাজে লাগিয়ে নিল। তুমি এরকম জায়গা রেখেছো যেখানে বন্ধু বান্ধব বসে আড্ডা মারছে, তো তাদের মধ্যে হঠাৎ করে এমন একটা কথা কেউ বলে ফেললো, গুঞ্জান ক্যারেক্টারটা, যার নাকি জায়ার প্রতি একটা সিরিয়াস ভালো লাগা তৈরি হয়ে গেছিলো। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো তো নিজে নিজে আমার মনে হয় তুমি যেভাবে বলছো নিজে নিজেই তৈরি হচ্ছে এরকমভাবে। আমাকে একটা, আমি তোমাকে, যেহেতু তুমি একজন রাইটার এবং আমার এরকম অনেক দর্শক আছে, অনেক মানে শ্রোতা আছে যারা রাইটিংয়ে ইন্টারেস্টেড, রাইটিং এনথুজিয়াস্ট, কেউ একটা স্ক্রিন প্লে লিখবে বলে ডিসাইড করেছে, তার প্রাথমিকভাবে কি মাথায় রাখা উচিত যাতে সে একটা অনেস্টি দিয়ে একটা স্ক্রিন প্লে লিখতে পারে, যে অনেস্টিটার কথা আমরা বারবার এই পুরো আলোচনাটার মধ্যে অনেকবার বলেছি? সেটা দুটো জিনিস আমার মনে হচ্ছে পাশাপাশি কাজ করে। একটা হচ্ছে কি, মানুষের একটা ব্যক্তিসত্তাকে, একটা তো হয় স্বাভাবিকভাবেই বেড়ে ওঠে আমাদের মানসতন্ত্র, মনের গঠন একটা হয় স্বাভাবিকভাবেই, আবার সেটাকে কিছুটা সাজিয়ে গুছিয়েও নেওয়া যায়, আমি কি কাজটা করব তার সেটাকে মাথায় রেখে। আর একটা দিক হলো যে পরিস্থিতিতে আমি কাজটা করছি, সে দুটোকে একটা জায়গায় ব্যালেন্স করে নেওয়ার একটা প্রয়োজন হয়তো পড়ে। তোমার প্রশ্নের যে উত্তরটা যদি আমি এইভাবে দেওয়ার চেষ্টা করি, যে একটা ভালো সিনেমা লিখতে গেলে পরিস্থিতি যদি তাকে সাহায্য করে, যে আমি খুব চাপের সঙ্গে কাজ করতে হবে না, এরম একটা যদি পরিস্থিতি থাকে, তাহলে আমি বলবো যে একটা নিরপেক্ষতা রাখলে ভালো, যে আসলে আমি কি বলতে চাইছি, যে কথাটা বলতে চাইছি সেটা যদি পর্দায় উঠে আসে, দেখতে কীরম লাগবে, দেখতে সেটা সমকালীন লাগবে কিনা বা বিশ্বাসযোগ্য লাগবে কিনা, এবং দিনের শেষে এটাও তো একটা ঘটনা, এটা সিনেমাটিক মনে হবে কিনা, এই যে উপাদানগুলোকে ঠিকঠাক করে কোন রেশিওতে ব্যালেন্স করা, যে কি বলছি, কিভাবে বলবো, সেটা সিনেমা হয়ে উঠবে। তো অ্যাট দ্য সেম টাইম নানা রকম পরিস্থিতিতে তো আমাদের কাজ করতে হয়, কখনো থাকে যে সময়সীমা থাকে সীমিত, বা অর্থেরও একটা ব্যাপার থাকে, যে যেটা দিয়ে অ্যাফোর্ড করা যায় না অনেক দিন ধরে 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 কাজ করার, সেটাও অনেকের ক্ষেত্রে কাজ করে। সব কিছু মিলিয়েই সেটা খুব পরিষ্কারভাবে, এই যে আমিও যে বলতে পারছি না, এটাই ঘটনা, খুব পরিষ্কারভাবে বলা হয়তো যায় না, বোঝানো বড় মুশকিল, কিছুটা বুঝে নিতে হয় আর কি। যিনি লিখবেন বা যাদের হাতে তৈরি হওয়ার কথা তুমি বলছো এরম স্ক্রিন প্লে বা সিনেমা, আর লেখাটাই তো মূল জিনিস, যে কনসেপ্টটা বা সিনেমাটা যখন তৈরি হয়, যে লেখাটা যদি ভালো হয়, বাকি জিনিসগুলো আস্তে আস্তে ঠিক জায়গায় চলে আসতে শুরু করে। তো সেটাই যদি সম্ভব হয় যে আমি খুব চাপে নেই এই সিনেমাটা লিখতে গিয়ে, তখন একটুখানি দেখতে হবে যে এই যেটা বললাম, সেটা যেন একটা নিরপেক্ষতা থাকে, তার মধ্যে খুব চাপিয়ে না দিলেও চলবে। তার মানে তুমি বলতে চাইছো যে ন্যাচারালি আমার মধ্যে থেকে যে গল্পটা বেরিয়ে আসতে চাইবে সেই গল্পটা বলাটা সবচেয়ে ভালো, যদি সেটা সম্ভব যদি সম্ভব হয়, তাহলে সেটাই সবচেয়ে ভালো সেটাই করা উচিত। রাইট, এবং সেটাতে নিরপেক্ষ থাকা উচিত। হ্যাঁ, সেটাই। আমি জানি যে আমাদের সবসময় তো শুধু শিল্পীর মতো করে ভাবলেও জীবনটা চলে না, তার কারণ হচ্ছে কি, অন্য আরও কিছু জিনিসও তো পাশাপাশি থাকে, হয়ে ওঠে না। নইলে আমরা শিল্পীর মতো করেই, বেশিরভাগ মানুষ যারা শিল্পচর্চা করি বা সিনেমা শিল্পের মধ্যে রয়েছে যারা, তারা হয়তো ভাবতাম খুব সেভাবে ভাবনা চিন্তা করে কাজ করে যেতে পারতাম, কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে কি, একটা বাণিজ্যের দিকও আছে। আমি যতই সিম্পল সিনেমার কথাই ভাবি, কি আর্টিস্টিক সিনেমার কথা ভাবি, পার্সোনাল সিনেমার কথা ভাবি, বা বাণিজ্যিক সিনেমা বলতে যেটা বোঝানো হয় বা বুঝি আমরা, সেটাও যদি ভাবি, যে কোনো সিনেমার ক্ষেত্রেই অর্থ বা বাণিজ্যের একটা দিক আছে, সেটাকে না
ভেবেও করা যায় না, সেটাকেও মাথায় রাখতে হয়। এবার সুযোগের উপর ডিপেন্ড করবে যে আমি কি পরিস্থিতিতে রয়েছি, বা আমার ক্ষেত্রে যেরকম তুমি যদি বলো যে এটা একদমই আলাদা ছিল, অতটা ধকল সবাই হয়তো নিতে রাজি নাও হতে পারেন। যে আমি দিনের পর দিন লিখেছি, তার তো কেউ আমাকে বলেননি। তো এবার তুমি ভাবো, এতগুলো দিন যদি আমি লিখেছি, তার বিনিময়ে তো আমি কোনো অর্থ পাইনি, আমাকে ম্যানেজ করতে হয়েছে। 4টে আলাদা জিনিসকে কম্প্রোমাইজ করে না করে আমাকে লেখার কাজটাকে নিয়ে এগোতে হয়েছে। যে সময় আমি লেখাটা লিখেছি সে সময় আমি অন্য কাজ করিনি, তার বিনিময়ে আমি কোনো রেমুনারেশন তো ছিল না, সেটা আমি নিজে তৈরি করে নিয়েছিলাম। ওই সময়টা তুমি এফোর্ড করেছি, তুমি ওই সময়টা স্পেন্ড করছো। একটা জিনিস আমাকে বলো যে বারবার আমরা একটা কথা শুনতে পাই যে পার্সোনাল টাচ টুয়ার্ডস এ সিনেমা, কিন্তু তুমি যেখানে বড় হয়েছো, তোমার লাইফের সঙ্গে তো লাপাতা লেডিসের দীপকের লাইফের কোনো মিল নেই, কিন্তু তাও কি এই কথাটা যে বারবার বলা হয় যে কোনো সিনেমার মধ্যে নিজের একটা সেলফের কিছু একটা না থাকলে সেই সিনেমাটা ওয়ার্ক করে না, বা সেই সিনেমাটা মানুষকে টাচ করে না, এটা অনেকেই বলে। তোমার ক্ষেত্রে কি এটা মানে এই লাপাতা লেডিসের ক্ষেত্রেও সেটা ছিল কোথাও কোনোভাবে? সেটা কোনো না কোনোভাবে আসে, কতটা আসবে, কতটা আসতে চাইছে এবং সেটাকে আমি নিয়ন্ত্রণ করে নিলাম, সেটা হচ্ছে একটা জিনিস। কিন্তু এসছে, অবশ্যই এসছে। আমার কিছু বৈশিষ্ট্য কি আসেনি দীপকের মধ্যে? ডেফিনেটলি এসছে। সেই যে বললাম যে আমি কাঁদবো কি কাঁদবো না, আমি হলে কাঁদতাম, তো ওকে আমি দিলাম, কাঁদতেই দিলাম, বইয়ের জন্য হাহুতাশ করছে, ভেঙে পড়াটা চূড়ান্ত রকমের ভেঙে পড়া, এইগুলো আসে। আবার পুরোটা দীপক হয়তো আমি নই। গুঞ্জনের আমার খুব ভালো লাগে গুঞ্জন ক্যারেক্টারকে নিয়ে, যেরকম তুমি এত মানে নিখুঁতভাবে এত ক্লোজলি তুমি দেখলে। গুঞ্জনকে নিয়ে সবাইকে খুব একটা বলতে শুনিনি, কিন্তু এই চরিত্রটা আমার কাছে দারুণ লেগেছে, খুব নিউট্রাল। সে অন্য বন্ধুদের তুলনায় একটু শিক্ষিত, যেহেতু একটু শিক্ষিত সেহেতু একটু সংযত, অথচ তার একটা ভালো লাগা কাজ করছে, সে সেটাকে এক্সপ্রেসও করতে পারছে না। এরম পরিস্থিতিতে করাও যায় না। দেখবে যে অনেকগুলো লেয়ার্স রয়েছে, সেগুলো আমি মেপে মেপে দিয়েছিলাম। এবং শুধু তাই না, গুঞ্জনের জয়ার ক্ষেত্রে আরেকটা বড় জিনিস আছে, সেটা হলো জয়া যেই মুহূর্তে ডিসাইড করে তার প্রিন্টিং লাগবে, প্রিন্ট করাতে হবে, প্রিন্টার হলো গুঞ্জন। তো অটোমেটিক্যালি ওখানে একটা দুজনের একটা কানেকশনের পয়েন্ট আছে। এটাও আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ হতেই পারতো যে জয়া প্রিন্ট মানে জয়ার সঙ্গে গুঞ্জনের যে কানেকশন, গুঞ্জন যে প্রিন্টার এটা আমরা প্রথম দিকে জানি, ও এমএল এর জন্য প্রিন্ট করে, ও এমএল এর সঙ্গে তার একটা কানেক্টিভিটি আছে, ও প্রথম দিকে এটা এমএল এটা হাব ভাব আছে, প্লাস প্রিন্টিংটাও কোথাও গিয়ে জয়ার সঙ্গে কানেক্ট করে দেয়। এবং ফাইনালি গুঞ্জানি তো বলে যে তুমি এটা ভাবছো, দেখো ও কি করেছে স্কুলের, ওটাও তো একটা বড় পয়েন্ট। এই পুরো যে মানে ছোট 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 লেয়ার্স, তুমি যে লেয়ার্সের কথা বলছো, এই লেয়ার্সগুলো তো অ্যাকচুয়ালি আমরা যদি সিনেমাটা দেখি তাহলে আমরা বারবার দেখতে পাই, এবং সেই লেয়ার্সগুলো খুবই ওয়ার্ক করেছে বলে আমার মনে হয়েছে। রাইট, সেই কারণেই বোধহয় এতটা বেশি কানেক্ট করতে পেরেছে। হ্যাঁ, এবার গুঞ্জনের ক্যারেক্টার যেটা নিয়ে আমরা আলোচনা করছি, ওটাতে যদি আবার ফিরে যাই, যে সে এমন একটা ছেলে যে এই যে গ্রুপটা রয়েছে তার প্রাধান্য মানে প্রমিনেন্ট জায়গায় রয়েছে দীপক, ডেফিনেটলি, একদম, কিন্তু তাকেও সে একরকমের গাইড করার মতো জায়গায় রয়েছে হচ্ছে গুঞ্জন। ওই গিয়ে কিন্তু কথাটা বলে, আমি লিখেছি এরম করে, দীপক বলছে না, ও গিয়ে বলছে যে ইন্সপেক্টরকে বলছে যে ইয়ে আমার দোস্ত হ্যাঁ, এই হলো। তো ও তো একদম মানে ঘাবড়ে যাওয়া একটা মানুষ, ক্ষতবিক্ষত হয়ে গেছে, লিড করছে গুঞ্জন। আবার সেই বলছে যে যখন দেখলো যে এবার অন্য একটি মেয়ে চলে এসছে, বউ চলে এসছে, এসে তার বউকে খুঁজতে যাবে সবাই মিলে, সে আবার এটা বলেও ফেলে, নিজেকে আটকে রাখতে পারে না, তো ইনকা কেয়া করে। তো এই যে ফানগুলো, আমি জানতাম যে এটা খুব ফানি হবে, লোকের কাছে ভালো লাগবে, আবার একটা জটিলতা আছে, এমন কিছু ঘটনা ঘটছে, এমন কিছু ডায়লগ, মানে কিছু ঘটনা এবং ডায়লগসগুলো এরমভাবে আসছে, লোকে হাসতে গিয়েও যেন হাসতে পারলো না, বা হাসলো আবার তার পাশাপাশি মনে হলো যে এই একটা ডিজাস্টার তো হলো আবার, সর্ট অফ। তো এই আর কি। এবং ফাইনালি তোমার ফিল্মটায় গুঞ্জনের কথা যখন বলছি, তাহলে শেষেও যখন গুঞ্জন বলছে, বারবার দীপককে বলছে না যে এটা বলে দে, ইয়ে বল দে, ও বল দে, তুমি বল না ডিরেক্ট। তো এবার মানে এইগুলো তো খুবই ছোট ছোট জিনিস, বাট দিস
থিংস অ্যাকচুয়ালি ওয়ার্ক, মানে এগুলোই ওয়ার্ক করে, একটা সিনেমার অনেক কিছু মাথায় থেকে যায়, তার মধ্যে এটাও একটা, এগুলোও খুব ছোটো ছোটো ইম্পর্ট্যান্ট পার্ট। রাইট রাইট। তো ওটা শুরু থেকে আমার অ্যাকচুয়ালি চিন্তাভাবনা ছিল যে ক্যারেক্টারগুলোকে তুমি খেয়াল করবে যে সব কটা চরিত্রকেই তুমি কিন্তু আলাদাভাবে দেখতে পাবে, আলাদাভাবে। আমাদের জীবনে তো তাই হয়। মঞ্জুমাই একটা এমন ক্যারেক্টার যাকে খুব স্পেসিফিক্যালি দেখা গেছে, ওই যে ওই যে চা দেয় স্টেশনে, ওইটুকু ক্যারেক্টার, কিন্তু ওরও একটা সিগনিফিকেন্স আছে। স্টেশন মাস্টার, তারও একটা সিগনিফিকেন্স আছে। আমাদের দুবেজি যে মনোয়ারের কনস্টেবল, তার একটা সিগনিফিকেন্স আছে। পঙ্কজের নিজস্ব একটা, মানে ভিলেন বলতে এই সিনেমায় তো একমাত্র পঙ্কজ। আরেকটা জিনিস হচ্ছে কি, বেশিরভাগ চরিত্রগুলোকেই তুমি দেখবে যে খুব একটা খারাপ নয় বা ঘেন্না করার মতো, রেগে যাওয়ার মতো চরিত্র নয়, একমাত্র পঙ্কজকে ছেড়ে দিলে। তো মানুষগুলো ভালো করে দেখলে তো আমাদের জীবনেও তাই ঘটে। ভুল ভ্রান্তি, ভালো খারাপ, রাগ, ভদ্রতা, সব কিছু মিলিয়ে ঠিলিয়ে ক্যারেক্টার্সগুলো থাকে আমাদের আমাদের চরিত্রের মধ্যে নানা রকম দিক থাকে, মানুষজনও থাকে। বেশিরভাগ মানুষই কিন্তু ভালো দিনের শেষে, মানুষ এগিয়ে আসে, সাহায্য করে, ভালোবাসে। তো এরম চরিত্রগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে দেখবে যে এরমই আছে। একটা দ্বন্দ্ব হতে হতেও হলো না, একটা বিরক্তিকর অভিজ্ঞতা হচ্ছিল হয়তো বা হলো না। যেমন মনোহর, যেমন তুমি এই কথাটা বলাতেই আমার একটা জিনিস মনে হলো, মনোহর শেষে যখন মনোহরকে মনে হচ্ছে এই রে, এই কি সত্যি জয়াকে আটকে রাখবে নাকি ছেড়ে দেবে, এই যে যখন ছেড়ে দিল, এই যে তুমি বলছো খারাপ হতে হতেও হলো না, মানে একটা লোক হতে পারতো, তখন ও হয়তো নিজের জায়গা থেকে পঙ্কজকে দিয়ে দিচ্ছে, আর যখন ও এটা করে উঠলো তখন কিন্তু আবার একটা অদ্ভুত ভালো মানুষ হয়ে গেল। তো এইগুলো সব তো মানে আমার মনে হয় তুমি তোমার এই মানে এই মানে ভালো মানুষের প্রতি বিশ্বাস থেকে এই ক্যারেক্টারগুলো লিখেছো। হ্যাঁ, এটা ঠিক যে আমার অবজারভেশন থেকে অনেক কিছু বেরিয়েছে, এরম ঘটে চারপাশে অনেক কিছু, যে হুবহু কোনো ক্যারেক্টারই নেই, কিন্তু কিছু কিছু যে চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের যেরম থাকে, মানুষ বদলে যায় বা লজ্জা পায় বলতে, বা একটু সংযত হয়ে গেল, বা এটা করব, আরে না এটা করব না। তো এই যে সিদ্ধান্তের জায়গাগুলো আমরা স্ট্রেট অ্যাওয়ে নিই না সবসময়, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নিই। ভালো নিতে গিয়ে নিলাম না, বা খারাপ না হয় এটা ভেবে আরেকটা সিদ্ধান্ত। তো এই জিনিসগুলো কোনো না কোনোভাবে চরিত্রগুলোর মধ্যে আছে, এবং সেগুলো তুমি কনসিয়াসলি করেছি। মানে এরম নয় যে হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক আমি বলবো যে একজন সিনেমা শিল্পী হিসেবে এটা বলবো যে যে এই যে ক্রিয়েটিভ জিনিসগুলো আমাদের মধ্যে আসে, যে একজন পেইন্টারই বলো বা গায়কই বলো, লেখক পরিচালকই বলো, অনেক সময় আমরা অনেক কিছু করে ফেলি যেটা যে আমাদের সামনে কিছু এক্সাম্পল না থাকা সত্ত্বেও এটা হয়ে যায়। এটাও ঠিক যে সেই জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক সময় মনে হয় যে ক্রিয়েটিভ কাজের পুরো ক্রেডিট একজন ক্রিয়েটারের থাকে না। কিছু কিছু একটা হঠাৎ করে একটা এই আইডিয়াটা নাও তো আসতে পারত। এই যে মজার কথাটা তুমি বললে, যে ধরো ওই যে বললো যে ছবিটা নিয়ে যে আমার বউ হারিয়ে গেছে, কোথাও দেখেছেন? সে ভদ্রলোক ছবিটা দেখে বললো ওনার তো চেহারাই দেখা যাচ্ছে না। আরে চেহারা না দেখে গেলে কী করে জানবো? ঠিক পেছন থেকে একটা শব্দ, একটা কথা শোনা গেল যে চায়, তাকিয়ে দেখা গেল তার চেহারাও দেখা যাচ্ছে। এই যে কোনো এক রাতে লিখতে লিখতে হঠাৎ আমার মাথায় এলো যে আচ্ছা এই জায়গাটা এরম করে লিখবো, এতে অনেক কিছু বলা হয়ে গেছে। সেই আইডিয়াটা আমার মাথায় সে রাতে নাও আসতে পারত। তো এরম করে আমি কিছুটা ভাবি অনেক সময়। মানে কিছু কিছু সময় আমার মনে হয় যে সমস্তটাই যে মানে কোনো কোনো সময় কিছু ডিভাইন ইন্টারভেনশনও হয়। ডেফিনেটলি আমরা হয়তো ব্যাখ্যা করে উঠতে পারি না। তো এই সমস্ত ওই যে জীবনযাত্রা যে এবং আমাদের বা তুমি যেরকম করে বললে সব কিছু মিলিয়ে অনেক সময় হয়ে যায়, এটাও কিন্তু ঘটনা। এই যে প্রোডাকশন প্রসেস, আমরা তো অনেকটা কি কি ভালো লাগা, কি কি কোথা দিয়ে কীভাবে তৈরি হচ্ছে, সেটা তো একটা প্রসেস, ক্রিয়েটিভ প্রসেস। তার বাইরেও যে প্রোডাকশন প্রসেসটা, সেটাতে মানে আমাদের অবভিয়াসলি আমির খান যখন প্রডিউসার, তার ইনভলভমেন্টটা কীরকম ছিল, মানে কতটা লেভেলে ইনভলভড হয় আমির খান? আমির খান ওনাকে কোনো দিনই আমার প্রডিউসার বলে মনে হয়নি। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা আমি দেখলাম। অসাধারণ ইনভলভমেন্ট, খুবই বন্ধুত্বপূর্ণ এবং ক্রিয়েটিভ ওনার ইনভলভমেন্ট অ্যান্ড ইনপুটস।
তাতে উনি যে প্রডিউসার হিসেবে ব্যাপারটাকে, মানে এটা তো বলা খুব মুশকিল, একজন প্রডিউসার একটা ফিল্ম প্রোডাকশনকে কিভাবে দেখবেন সেটা তো কোনো একটা সঠিক ব্যাখ্যা নেই বা গ্রামার নেই। ওনাকে দেখে পার্টিকুলারলি, যেহেতু এই প্রশ্নটা তুমি করলে, ওনাকে দেখে আমার মনে হতো মানে এই টিমেরই একজন একটা ক্রিয়েটিভলি ইনভলভড, আচ্ছা, ক্রিয়েটিভলি ইনভলভ। উনি পুরোটাই জানতে চাইতেন কোথায় কি এবং হচ্ছে, সেটা কি শুনতে চাইতেন। সেটা কি একদম মানে ক্রিয়েটিভ লেভেলে, মানে স্ক্রিপ্ট থেকে শুরু করে সব দিক দিয়ে? হ্যাঁ, সব দিক থেকে। যেটা হচ্ছে প্রথম কথাটা হচ্ছে যে যখন প্রতিযোগিতার মধ্যে এটা ছিল, স্ক্রিপ্ট কন্টেস্টের মধ্যে এটা ছিল, তখনই উনি পড়ে ফেলেছিলেন স্ক্রিপ্টটা, আচ্ছা, পুরো সেই মোটা স্ক্রিপ্ট ওনার পড়া ছিল, এবং ওনার মানে আইডেন্টিফাই করে ফেলেছিলেন যে কীভাবে কী কোন ক্যারেক্টার্সগুলো বা ঘটনাপুঞ্জ। তার পরবর্তী সময় যখন আরও আস্তে আস্তে এগুলো আমাদের এগ্রিমেন্ট হয়ে যায় সিনেমাটা এইভাবে হবে, তখন ওনাকে বারবার দেখেছি, কোনো দিন দেখে মনে হয়নি হি ওয়াজ অর হি ইজ আ প্রডিউসার অফ দ্য ফিল্ম। খুব অন্য সবার মতোই মানে যেরকম ভাবে থাকতেন। তোমার টিমের বাকি ওই টিমের ডিরেক্টোরিয়াল টিমের যেরকম ছিল সেরকমই একজন মানুষ আছে, মানে আলাদা করে যে আমি প্রডিউসার, আমার একটা আলাদা সত্তা রয়েছে এবং তোমরা দেখে নাও কি করবে, ওরম নয়। উনিও একটা পার্ট, এবং যখন পার্ট মানে আলাদা করে ওনারকে ধরার উপায় নেই, এরম আর কি। এটা খুব ভালো ব্যাপার, খুবই মানে কনস্ট্রাকটিভ পার্ট আমার মনে হয়েছে। এইরকম ভাবে ইনভলভ থাকে প্রডিউসাররা? আমি তো ওনাকে দেখলাম এরম ইনভলভ থাকতে, এবং তার রেজাল্টটাও কিন্তু ভালো দেখলাম, অফকোর্স, তাই না? যিনি সবটাই জানতে পারছেন, এবং আমার সঙ্গে কখনো কখনো আলোচনা যখন হতো, তখন কখনো ডায়লগ নিয়ে আলোচনা করছি বা সিনের কিছু জিনিস নিয়ে আলোচনা করছি, তো সেই আলোচনা দেখলে কেউ বুঝতেই পারবে না যে একজন প্রডিউসার এভাবে এসে বসে আলোচনা করছেন, জানতে চাইছেন লজিকটা কি, কেন আমি কথাটা বললাম, বা উনি কেন বললেন সেটা উনি বোঝালেন, বুঝিয়ে দিলেন। আচ্ছা, মানে লজিক্যাল একটা ডিসকাশন হচ্ছে, ডেফিনেটলি ইনভলভমেন্ট চূড়ান্ত লেভেলের ছিল। সে আমির খান হয়েও সেটা করছে। একদম একদম, এটা কিন্তু মানে বিশেষ একটা জিনিস, ইমপ্রেসিভ খুব। কারণ এরকম ইনভলভমেন্ট কোথাও না কোথাও গিয়ে তো তার রেজাল্টে পর্যবসিত হয় বলেই আমার মনে হয়। ডেফিনেটলি সেটা রেজাল্টে দেখাও যায়। ম্যানেজমেন্ট ওনার দুর্দান্ত, কোথাও বিন্দুমাত্র সমস্যা যেন তৈরি না হয় সেটাও উনি সব মেনটেন করে রাখেন। আর সবচাইতে যে ভালো জিনিসটা আমার মনে হয়, একটা বন্ধুত্বপূর্ণ জায়গা, খুব কমফোর্ট জোন ক্রিয়েট করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটাও জিজ্ঞেস করা যে আপ ক্যা পিয়েঙ্গে, চাই ইয়া কফি, বলে কাউকে ইঙ্গিত করা, সে কফি নিয়ে চলে এলো। সবটা দিকেই ওনার খুব আন্তরিক ইনভলভমেন্ট, এটা কিন্তু আমি দেখেছি। খুবই আনন্দ হয় এরকম শুনতে পেলে। আরেকটা কথা তোমায় জিজ্ঞেস করি, সেটা হলো বারবার একটা প্যারালাল সিনেমা আর কমার্শিয়াল সিনেমা নিয়ে আমাদের একটা মানে বিভিন্ন সময় সারা ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিতেই হয়েছে এই কথা। কলকাতাতেও মানে বাংলা সিনেমার ক্ষেত্রেও হয়েছে, একসময় হিন্দি সিনেমাতেও হয়েছে, একসময় সাউথের সিনেমাতেও প্যারালাল এবং কমার্শিয়াল দুটো আলাদা আলাদা বিষয় তৈরি হয়েছিল। লাপাতা লেডিস কোথাও গিয়ে এই লাইনটাকে একটু ব্লার করেছে বলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত বিশ্বাস এটা, আমি জানি না এক্সপার্টদের মতামত কী হবে, বাট আমার মনে হয় কোথাও গিয়ে ওই লাইনটাকে ব্লার করেছে যে কমার্শিয়াল সিনেমা এবং প্যারালাল সিনেমা এই দুটোই মানে একটা সাধারণ মানুষেরও যেরকম ভালো লাগছে, মানে যে আনন্দটা পাচ্ছে সেই সিনেমাটা থেকে, আবার অ্যাট দ্য সেম টাইম প্যারালাল সিনেমার যে এলিমেন্ট, মানে সিনেমা হয়ে সিনেমার ক্রাফট অনুযায়ী সিনেমার শিল্প হিসাবে তার ভ্যালু, এই দুটোই খুব প্যারালালি একসাথে তৈরি হয়েছে এটা। এবং আরেকটা বড় বিষয় আছে, সেটা হলো মেসেজ দেওয়ার একটা যে প্রবণতা, মানে আমি কিছু একটা বলতে চাই সিনেমার মধ্যে দিয়ে, কিন্তু সেটা কোথাও গিয়ে কোনো সময় একটু প্রিচি হয়ে যায়, সেটাও হয়ে ওঠেনি, একটা খুব ন্যাচারাল ফ্লোতে বিষয়টা এসছে। এটাকে মানে এটা নিয়ে তোমাকে কেউ মানে কোয়েশ্চেন করেছে এর আগে যে হাউ ডিড ইউ ডু দিস? না, কোয়েশ্চেন কেউ করেননি এর আগে কেউ, কিন্তু তুমি যেটা বললে সেটা হ্যাঁ একদম সত্যি কথাই বলেছো। মানে যখন আমি লিখছিলাম তখন আমার মাথায় একটা জিনিসই কাজ করছিল, সেটা হচ্ছে একটা
ইন্টারেস্টিং সিনেমা হোক, একটা ভালো সিনেমা হোক, সবাই যেন বুঝতে পারে, সবাই যেন এনজয় করে। এবার আমি বানাবো কীভাবে? সবসময় একটা ভালো আমরা কিছু সবজি খেলাম কি মানে মানে কী বলে, একটা রান্না খেলাম ভালো, তার যে যিনি ধাপে ধাপে তৈরি করলেন, কতটা সেদ্ধ হবে, কতটা হিং দেওয়া যেতে পারে, কতটা নুন দেওয়া যেতে পারে, সেটা তার একটা হিসেব নিকেশ আছে। এবং সে হয়তো একটা ভাবনা চিন্তা করে কিছুটা রান্না করলেন, খেয়ে আমরা ওয়াও বলি, বাহ অসাধারণ বলি, এবার সবারই হয়তো ভালো লেগে যায়। তো এই যে এক্সাম্পল আমি দিলাম সেটাকে মাথায় রেখে করেছি তা নয়। আমার যেটা উদ্দেশ্য ছিল, এই কথাগুলো আমি, এই সিনেমাটা আমি, এই ভিজুয়াল ফ্লো, এই জিনিসটা থাকবে, এবং সেটাকে আমি নিজেই কোনো জায়গায় কোনো ক্যাটাগরিতে আমি রাখিনি, যেটা মানে তুমি যেরকম বললে বাণিজ্যিক বা শৈল্পিক বা এরম কিছু নয়। আর তাছাড়া কোথাও একটা আমার মধ্যেও কাজ করেছে এটা জিনিস, যে আমরা ছোটোবেলায় তো সব রকমের সিনেমা দেখেছি, আমার ভেতর এই ব্যাপারটা নেই যে কমার্শিয়াল ফিল্ম দেখবো না, যেটাকে আমরা সাধারণত কমার্শিয়াল বলি, বা দেখবো না, বা এটা নিয়ে কথা বলবো না, বা ওই দলে আমি নেই, বা আমি আর্ট ফিল্মের দলে নেই, বা এটা ওরম কিছু নয়। সব রকম সিনেমা দেখেই বড় হয়েছি। আর ফিল্ম ইনস্টিটিউটে যখন পড়েছি ওখানেও সব রকম সিনেমা দেখতাম। তো তখন আমার চোখের সামনে বা মনের মধ্যে একটাই ছিল যে একটা ভালো সিনেমা হয়ে উঠুক, যেন একটা ভালো সিনেমা হোক। আমি খুব মেপে এলিমেন্টসগুলো কিভাবে আসবে, সেটা সুন্দর একটা যেন ফ্লো হয়, সবাই যেন এনজয় করতে পারে, সবাই যেন উপভোগ এবং সবার মধ্যে একটা ভালো লাগা যেন কাজ করতে পারে, এটা আমার উদ্দেশ্য ছিল। তাতে যেটা দাঁড়ালো, কেউ হয়তো সেটাকে বাণিজ্যিক সিনেমা হিসেবে অ্যাপ্রিসিয়েট করছেন, কেউ মানে সিনেমাটিক এলিমেন্টস খুঁজে পাচ্ছেন, কারো কাছে মনে হয়েছে খুব এন্টারটেনিং সিনেমা হয়েছে। তো এটাকে বিশেষ কোনো একটা জায়গায় না রেখে আমি ওভারঅল ভেবেছি আর কি। এবং তোমার ভালো লাগার মতো করে তৈরি করেছো। এক্স্যাক্টলি, সেটা একটা জিনিস ছিল, যেটা আমার মতো করে আমি যেটা বলতে চাইছিলাম সেটা যেন হারিয়ে না যায় কোথাও, এবং সেটা এই বলার বক্তব্যটা যেন ফোরগ্রাউন্ডে চলে এসে ধাক্কা না দেয়, যেটাকে তুমি প্রিচি বলছো, সেই প্রিচি যেন না মনে হয়, খুব উপদেশ দেওয়া হচ্ছে সেটা যেন না মনে হয়। ঘটনার মধ্য দিয়ে যা বলার বলে যাওয়া হোক সিনেম্যাটিক্যালি, এটা উদ্দেশ্য ছিল। এবং সেটা দুর্দান্তভাবে সফল করতে পেরেছো বলেই আমার মনে হয়। থ্যাংক ইউ। আফটার লাপাতা লেডিস নিশ্চয়ই প্রচুর কাজের অফার আসছে, এবং সেটা কীরকম, মানে এখন লাপাতা লেডিসের পর এই তোমার কাজের জায়গাটা কীরকম অবস্থায় আছে? হ্যাঁ, ভালো, খুব দারুণ রেসপন্সই আসছে, এটা ঠিক। বম্বে থেকেও অনেক হাউস থেকে কথা বলছেন, সাউথ ইন্ডিয়া থেকে আসছেন। সাউথ ইন্ডিয়া থেকেও আসছে? আচ্ছা। সাউথ ফিল্ম লেখার জন্য প্রস্তাব এসছে আমার কাছে, বম্বে থেকে হিন্দি ফিল্ম লেখা এবং ডিরেক্ট করার জন্য প্রস্তাব এসছে, আলাদা করে লেখার জন্য প্রস্তাব এসছে। কলকাতা থেকেও লেখার জন্য প্রস্তাব আসছে, ডিরেক্ট করার জন্য প্রস্তাব আসছে, সেটা চলছে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি। এবং এটাও ঠিক যে সব যে প্রপোজালসগুলো আসছে সব কটাকেই নিয়ে নিচ্ছি, এবার একসঙ্গে প্রচুর কাজ করে ফেলবো, করছি বা সেই প্রস্তুতি নিচ্ছি, এটাও নয়। আমার মনে হয়েছে যে খুব সীমিত সংখ্যক প্রজেক্ট নেব আমি, যতটা আমি আমার কমফোর্ট জোনে থেকে আমি করতে পারবো এবং যতটা জাস্টিফাইড হবে। যে কাজটা আমি নিলাম, তুমি হয়তো বললে বা অন্য কেউ বললো না, একসঙ্গে 5টা নিয়ে নিলাম, সব কটা কাজ খুব একটা ভালো হলো না, তার থেকে বরং আমি 2 কি 3টে কাজ করি, চেষ্টা করি যদি একটু বেটার হয়। এই জায়গাটাকে আমি এটাকে মাথায় রাখার চেষ্টা করছি আর কি। একটা কি বলবো, তোমার সঙ্গে ঠিক যেরকম আড্ডা এক্সপেক্ট করেছিলাম, যে ধরনের কনভারসেশন এক্সপেক্ট করেছিলাম, সেই ধরনেরই একটা কনভারসেশন হলো। এই কনভারসেশনটার মধ্যে আমি অনেক কিছু, মানে অনেক বিষয় নিয়ে, অনেক কিছু নিয়ে কথা বললাম। তার মধ্যে কয়েকটা জিনিস তো আমার টেক অ্যাওয়ে আছে, সেই টেক অ্যাওয়েগুলো আমার খুব পার্সোনাল। আমার মনে হয় আপনাদেরও নিশ্চয়ই টেক অ্যাওয়ে আছে। আপনারা যে সিনেমাটা দেখেছেন লাপাতা লেডিস, যেটাকে সেলিব্রেট করেছেন, যেটাকে ভালোবাসা দিয়েছেন, তার লেখকের সঙ্গে কথা বলে আমি যে আনন্দটা পেলাম, আশা করি আপনারাও এই জার্নিটাতে একসাথে আমার সঙ্গে যেতে পারলেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। থ্যাংক ইউ বিপ্লব, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ এতটা ডিটেলে তোমার প্রসেস সম্পর্কে বলার জন্য, লাপাতা লেডিস সম্পর্কে কথা বলার জন্য। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। তার আগে একটা জিনিস সবসময় বলি, সেটা হলো স্প্রেড পজিটিভিটি, স্প্রেড নলেজ, নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।